ওয়েলকাম তোমাদের সবাইকে। আজকের ক্লাসে আমরা WBCS মেন্স 2023 ইন্ডিয়ান পলিটির 100টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আগের ক্লাসগুলো তোমরা যারা দেখোনি চেক আউট করতে পারো। এখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে, হু ইজ দ্য হাইস্ট ল অফিসার অফ ইন্ডিয়া আন্ডার আর্টিকেল 76 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? ইন্ডিয়ান আর্টিকেল 76 অনুযায়ী হাইস্ট ল অফিসার কে? চারটি অপশন আছে: দ্য সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া, দ্য সেক্রেটারি জেনারেল অফ দ্য ডিপার্টমেন্ট অফ ল ইন সেন্ট্রাল, আর আছে দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, আর দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আমরা জানি যে অ্যাকর্ডিং টু আর্টিকেল 76 অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া তিনি হলেন হাইস্ট ল অফিসার। আর হাইস্ট ল অফিসার মানে কি? মানে হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টের যে কোনো লিগাল প্রসিডিংস বা লিগাল অ্যাডভাইস কে দেন? তিনি হচ্ছেন অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। তাকে অ্যাপয়েন্ট কে করেন? তিনি অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ওকে, তাহলে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তাকে অ্যাপয়েন্ট করেন। নেক্সট আছে, who of the following is the chairman of the National Water Resources Council? ন্যাশনাল ওয়াটার রিসোর্সেস কাউন্সিল যাকে বলা হয় NWRC, এটি তৈরি হয়েছিল 1983-তে, যেটি একটি এপেক্স বডি ন্যাশনাল ওয়াটার পলিসি তৈরি করার বা ফর্মুলেট করার। এবং তার চেয়ারম্যানকে, তার চেয়ারম্যান হচ্ছে প্রাইম মিনিস্টার, অর্থাৎ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া তিনি হচ্ছেন চেয়ারম্যান। নেক্সট আছে, হুইচ অফ দ্য ফলোয়িং কমিটি সাজেস্টেড ইনকর্পোরেটিং ফান্ডামেন্টাল ডিউটিজ ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? কোন কমিটি ইন্ডিয়ান কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল ডিউটিজকে ইনকর্পোরেট করার কথা বলেছিল? দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশন, অরিজিনাল কনস্টিটিউশনে কোথাও ফান্ডামেন্টাল ডিউটিস ছিল না, ক্লিয়ার। কিন্তু এমার্জেন্সি টাইমে, অ্যাট দ্য টাইম অফ ইন্দিরা গান্ধী, 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আছে 1976, যেখানে পার্ট 4A ইনক্লুড করা হয়, ইনসার্ট করা হয়, এবং 51A এখানে 10টি ফান্ডামেন্টাল ডিউটিজ অ্যাড করা হয়। আবার পরবর্তী ক্ষেত্রে আমরা 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002-তে 11 নাম্বার ফান্ডামেন্টাল ডিউটিস ইনক্লুড করতে দেখি। তাহলে আগে ছিল 10, পরে 11 নাম্বার এলো, টোটাল কত হলো? তাহলে 11টি, অর্থাৎ আমাদের এখন ফান্ডামেন্টাল ডিউটিস 11টি রয়েছে। আর প্রথমে এই 1976-এ 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটি এসেছিল, কার রেকমেন্ডেশন এসেছিল? সেটি সোয়ারেন সিং কমিটির রেকমেন্ডেশন এসেছিল বা সাজেশন এসেছিল, ক্লিয়ার। নেক্সট আছে, ইন হুইচ কেস দ্য সুপ্রিম কোর্ট স্পেসিফিক্যালি ফাইন্ডস দ্য প্রিএম্বল ইজ নট আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন? এখানে যেগুলো কেস রয়েছে সেগুলো একটু আলাদাভাবে মার্ক করে রাখা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে যে কোন কেসে সেখানে প্রিএম্বল ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোনো ইন্টিগ্রাল পার্ট নয়, সেটা বলা হয়েছিল। দেখো, বেরুবাড়ি ইউনিয়ন কেস 1960, যেখানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিএম্বলকে কোনো রকম ইন্টিগ্রাল পার্ট এটি হিসেবে গণ্য করা হয়নি। ইন্টিগ্রাল পার্ট বা এটিকে প্রিএম্বল ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট নয়, এটি মানে কি? মানে হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিএম্বল জাস্ট একটি প্রিফেস, এর মাধ্যমে আমরা শুধুমাত্র ইন্ডিয়ান কনস্টিটিউশন কি রয়েছে এটা বুঝতে পারি, এটা কোনো পার্ট নয়, সেটি বলা হয়েছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা 1973 প্রথম অপশনে যেটি রয়েছে কেশবানন্দ ভারতী কেস, এই কেশবানন্দ ভারতী কেসে আমরা দেখতে পাই যে বেসিক স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের কনসেপ্ট আছে। এই বেসিক স্ট্রাকচার সেখানে বলা হয় যে অবশ্যই প্রিএম্বল একটি ইন্ডিয়ান কনস্টিটিউশনের ইন্টিগ্রাল পার্ট, এবং ইন্ডিয়ান কনস্টিটিউশনে যদি কোনো রকম অ্যামেন্ডমেন্ট করতে হয় তো এই বেসিক ফিচার তার মধ্যে এই প্রিএম্বল রয়েছে, এগুলোকে চেঞ্জ করা যাবে না, ওকে। এখানে যেটি বলা হয়েছে যে পার্ট নয়, সেটি কোথায় বলা হয়েছিল? সেটি বলা হয়েছিল দ্য বেরুবাড়ি ইউনিয়ন কেস অফ 1960। নেক্সট আছে, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যামেন্ডমেন্ট বিল এক্সেম্পটেড দ্য স্টেট অফ বিহার ফ্রম দ্য অব্লিগেশন অফ হ্যাভিং আ ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার? অর্থাৎ বিহারকে এক্সেম্পট করা হয়েছে, তাকে বলা হয়নি যে একজন ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার রাখতে হবে। কোন বিলের মাধ্যমে এটি বলা হয়েছিল? অ্যাকচুয়ালি এখানে যে অপশনগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাক্ট। তো কোন অ্যাক্টের মাধ্যমে বিহারকে এক্সেম্পট করা হয়েছিল যে ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার রাখতে হবে না? দেখো, অরিজিনাল কনস্টিটিউশনে যদি দেখি সেখানে 164 আর্টিকেল এখানে বলা হয়েছিল যে বিহার, তার সঙ্গে মধ্যপ্রদেশ, তার সঙ্গে ওড়িশা, এই 3টে স্টেটকে একজন ট্রাইবাল মিনিস্টার তাকে রাখতে হবে, যারা শিডিউল ট্রাইব তাদের ওপর ওভারসি করবে, অর্থাৎ তাদের যে প্রবলেম, তাদের সমস্যা সমস্ত কিছু দেখাশোনা করবে। কিন্তু 2000 সালে আমরা স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট আসতে দেখি, আর সেই স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্টে বিহার ভেঙে যায়। বিহার ভেঙে কি তৈরি হয়? একদিকে বিহার পড়ে থাকে আর অন্যদিকে তৈরি হয় ঝাড়খণ্ড। সিমিলারলি মধ্যপ্রদেশ ভেঙে যায়, মধ্যপ্রদেশ কিছুটা পড়ে থাকে, তৈরি হয় কি?
ছত্তিশগড়। এখন বিহার যখন ভেঙে যায়, বিহারের ম্যাক্সিমাম শিডিউল ট্রাইব কোথায় চলে আসে? ঝাড়খণ্ডে চলে আসে, মানে ঝাড়খণ্ডের অন্তর্গত হয়ে যায়। তাই বিহারের কোনো শিডিউল ট্রাইব নেই, মানে অবশ্যই আছে, কিন্তু সেরকম 164 এর আন্ডারে যতটা ছিল ততটা নেই। মধ্যপ্রদেশ, সেই মধ্যপ্রদেশে কিছুটা থাকে আর ছত্তিশগড়ে কিছুটা চলে আসে। এখন 164(1) এটিকে অ্যামেন্ড করা হয়। কত নাম্বার? সেটি হচ্ছে 94th নাম্বার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2006। এই 2006 164 অ্যামেন্ডমেন্ট, 94th যেটি অ্যামেন্ডমেন্ট, সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 164(1) আর্টিকেলে কি ইনক্লুড করা হয়? আগে বিহার ছিল, বিহারকে এখন এক্সেম্পট করা হয়। তার বদলে চলে আসে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ থেকে যায়, তার সঙ্গে ইনক্লুড করা হয় ছত্তিশগড়, আর তার সঙ্গে ওড়িশা। ওড়িশা, ক্লিয়ার? তাহলে বিহারকে এক্সেম্পট করা হয়েছে কোথায়? 94th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তার মাধ্যমে। নেক্সট আছে চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট স্টেটেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ইন্ডিয়ান কনস্টিটিউশনে এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে কোনটি বলা আছে সেটি আমাদের জানতে চাওয়া হয়েছে। দেখো, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি আ ফেডারেশন অফ স্টেট, এরপরে আছে ইউনিয়ন অফ স্টেট, কোয়াসি ফেডারেল অফ স্টেট, আর আছে ইউনিটারি স্টেট। পরিষ্কার আর্টিকেল 1(1) লেখা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেট। মানে কি? মানে হচ্ছে আমাদের দেশের যে রাজ্য, তারা কোনো এগ্রিমেন্টের মাধ্যমে ইন্ডিয়াকে তৈরি করেনি, এটি একটি ইন্টিগ্রাল পার্ট। যেমন ইউএসএতে যেই স্টেটগুলো রয়েছে তারা একটি ফেডারেশন হিসেবে কাজ করে এবং তারা একটি এগ্রিমেন্টের মাধ্যমে আমেরিকা তৈরি করেছে। কিন্তু আমাদের দেশের যে স্টেটগুলো রয়েছে সেগুলো একদম ইন্টিগ্রাল পার্ট, এবং তাদের আলাদা আলাদাভাবে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, এই সমস্ত কিছু দেওয়া হয়েছে, কনকারেন্ট লিস্ট দেওয়া হয়েছে, যাতে তাদের তাদের নিজের যে এখতিয়ার বা এরিয়া সেটা তৈরি হয়। কিন্তু আবার ইউনিয়ন অফ স্টেট মানে কি? মানে হচ্ছে স্টেট এগুলো যেমন ইন্টিগ্রাল পার্ট, তেমনি এমার্জেন্সি টাইমে এটি স্টেটের একটি ইউনিয়ন হিসেবেও কাজ করতে পারে। ওকে? তাহলে আর্টিকেল 1(1) অনুযায়ী কি? ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেট। নেক্সট আছে ইন কেস অফ প্রেসিডেন্ট ডাইজ while in office, the vice president can act as president for maximum period. দেখো, আর্টিকেল 65(1) সেখানে বলা আছে যে প্রেসিডেন্ট যদি কোনো কারণে তার ডেথ হয় বা তিনি রেজিগনেশন দেন বা তাকে রিমুভ করা হয়, তো সেই ক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করতে পারবেন। আবার আর্টিকেল 62(1) এখানে বলা আছে যে ইলেকশন, অর্থাৎ প্রেসিডেন্ট তার যখন সেখানে ভ্যাকেন্সি তৈরি হবে, তখন তার থেকে 6 মাসের মধ্যে নতুন ইলেকশনের মাধ্যমে আবার প্রেসিডেন্টকে নির্বাচন করতে হবে। ওকে? তাহলে এখানে ইলেকশনের কথা বলা আছে। এখন তার মানে বুঝতেই পারছি যে ভাইস প্রেসিডেন্ট তিনি যখন প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন, তার মানে ম্যাক্সিমাম 6 মাস তিনি কাজ করতে পারবেন এবং তার মধ্যে আবার নতুন ইলেকশন করতে হবে। নেক্সট আছে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি ওয়াজ কনস্টিটিউটেড বাই ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি দিল্লি, অর্থাৎ এনসিটি দিল্লি। এটি কনস্টিটিউট করা হয়েছিল কিসের দ্বারা? এটি কনস্টিটিউট করা হয়েছিল কিসের দ্বারা? দেখো, 69th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1991, এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিছু আর্টিকেল ইনক্লুড করা হয় ইন্ডিয়ান কনস্টিটিউশনে। সেগুলো কি? 239 AA, তার সঙ্গে 239 AB। এর মাধ্যমে দিল্লিকে কিছু স্পেশাল তাকে পারমিশন দেওয়া হয়, তার কিছু এরিয়া দেওয়া হয়, তার নাম চেঞ্জ করা হয়। দিল্লি থেকে কি হয়ে যায়? দিল্লি থেকে এটির নাম চেঞ্জ করে রাখা হয় এনসিটি অফ দিল্লি। তার সঙ্গে দিল্লি যেমন ইউনিয়ন টেরিটরি, কিন্তু এখানে একটি লেজিসলেটিভ অ্যাসেম্বলি থাকবে এবং তার টপিকে থাকবে একজন সিএম থাকবেন। কিন্তু সেখানেও কিছু এক্সাম্পশন ছিল, যে পুলিশ, তার সঙ্গে ল্যান্ড, পাবলিক অর্ডার এগুলো, এই সমস্ত যে এরিয়া সেগুলো সিএম এর হাতে দেওয়া হবে না। তার মানে কি? তার মানে আমরা দেখতে পাচ্ছি দিল্লি থেকে এনসিটি অফ দিল্লি হচ্ছে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি একটি তৈরি হলো যেখানে সিএম অর্থাৎ তার নির্বাচন হবে। ক্লিয়ার? এই সমস্ত কিছু আমরা কোথায় দেখতে পাই? এই সমস্ত কিছু আমরা দেখতে পাই 69th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1991। নেক্সট আছে হুইচ অফ দ্য ফলোইং অফিসিয়াল ডকুমেন্টস ইজ রিলেটেড টু ইন্ডিয়া। দেখো, ইন্ডিয়ার সঙ্গে যে অপশনগুলো আছে, হোয়াইট পেপার, গ্রিন পেপার, ইয়েলো, আর আছে ব্লু বুক।
দেখো ইন্ডিয়ান গভর্নমেন্ট যখন কোনো পলিসি বা কোনো একটি স্পেসিফিক ইস্যু এই সমস্ত কিছু যখন পাবলিশ করে, সেই পেপারটিকে কি বলা হয়? সেটাকে বলা হয় হোয়াইট পেপার। নেক্সট আছে, who was the Prime Minister of India when the constitutional status for the Panchayati Raj and urban self-governing institutions was recorded? পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন তার সঙ্গে যখন আরবান সেলফ গভর্নমেন্ট বডি অর্থাৎ ডিসেন্ট্রালাইজেশন যখন এসেছিল, সেটি কততে এসেছিল? সেটি এসেছিল 73rd আর 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 অনুযায়ী এসেছিল। আর সেই সময়ে প্রাইম মিনিস্টার কে ছিলেন? তিনি ছিলেন পি.ভি. নরসিমহা রাও। তিনি ছিলেন পি.ভি. নরসিমহা রাও। ওকে, নেক্সট আছে, দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড অপারেশনাল কন্ট্রোল অফ দ্য আর্মড ফোর্সেস ইজ এক্সারসাইজ বাই। এখানে যে অপশনগুলো আছে আর সেখানে বলা হয়েছে যে আর্মড ফোর্সের অ্যাডমিনিস্ট্রেটিভ আর অপারেশনাল কন্ট্রোল কে করেন? দেখো, আমরা জানি যে ইন্ডিয়াতে আর্মড ফোর্সের সুপ্রিম কমান্ডার তিনি হচ্ছেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কিন্তু এর অ্যাডমিনিস্ট্রেটিভ আর অপারেশনাল কন্ট্রোল এটি কার মাধ্যমে হয়? এটি হয় মিনিস্ট্রি অফ ডিফেন্স। এবং যার টপে থাকেন, কার আন্ডারে এটি হয়? এটি হয় ডিফেন্স মিনিস্টার। এটি হয় ডিফেন্স মিনিস্টারের আন্ডারে হয় এটি। এই সমস্ত কিছু অপারেশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। নেক্সট আছে, দ্য পঞ্চায়েত সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড আফটার দিস অ্যামেন্ডমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। একটু আগেই বললাম যে 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 এই অনুযায়ী পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন এটি তৈরি হয়, যেখানে আর্টিকেল 243 থেকে 243 ও অ্যাড করা হয় কোন পার্টের আন্ডারে? সেটি পার্ট 9 এর আন্ডারে অ্যাড করা হয়। ওকে, অর্থাৎ পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন বা পিআরআই, পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন, এটি 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1992 তে আমরা ইনসার্ট হতে দেখি। নেক্সট আছে, হুইচ আর্টিকেল ইজ ফর দ্য প্রোটেকশন অফ দ্য ইন্টারেস্ট অফ দ্য মাইনরিটিস। ইন্টারেস্ট অফ দ্য মাইনরিটিস, তাদের প্রোটেকশন। দেখো, এখানে যে মাইনরিটিসের কথা বলা হয়েছে এটি শুধু রিলিজিয়াস মাইনরিটিস নয়। ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 29(1) সেখানে পরিষ্কার বলা আছে যে এই মাইনরিটিস হচ্ছে ল্যাঙ্গুয়েজ, রিলিজিয়াস, তার সঙ্গে কালচার, এই সমস্ত কিছু মাইনরিটিস। ওকে, তো তার যে প্রোটেকশন আমরা কোন আর্টিকেলে দেখতে পাই? সেটি আর্টিকেল 29 এ দেখতে পাই। নেক্সট আছে, হাউ মেনি ইন্ডিয়ান স্টেটস হ্যাভ বোথ দ্য হাউসেস অফ দ্য পার্লামেন্ট। দেখো, এখানে যেটি বলা হয়েছে বোথ হাউসেস অফ দ্য পার্লামেন্ট, অর্থাৎ বিধানসভা, অর্থাৎ বিধানসভা বা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আর তার সঙ্গে বিধান বিধান পরিষদ। ওকে, বিধান পরিষদ অর্থাৎ স্টেট লেজিসলেটিভ কাউন্সিল। তাহলে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি আর তার সাথে স্টেট লেজিসলেটিভ কাউন্সিল। এখন কতগুলো স্টেটে রয়েছে? এখন টোটাল 6টি স্টেটে রয়েছে। সে স্টেটগুলো কি? একটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, বিহার, ওকে, কর্ণাটক, মহারাষ্ট্র, তার সঙ্গে তেলেঙ্গানা, আর আছে উত্তরপ্রদেশ। ক্লিয়ার? আর আমরা জানি যে বিধানসভা, তার যিনি তাকে সেখানে যারা মেম্বার থাকেন তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় এমএলএ। আর বিধান পরিষদে যারা থাকেন তাদেরকে কি বলা হয়? এমএলসি বলা হয়। ওকে, অর্থাৎ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি আর মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল। এই মুহূর্তে কতগুলো রয়েছে তাহলে? এই দুটো কক্ষ, সেটি হচ্ছে 6টি। নেক্সট আছে, হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার প্রথম জাস্টিসকে, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, এটি এটি শুরু হয়, এর এস্টাবলিশমেন্ট হয় কততে? 26th অফ জানুয়ারি 1950 তে। অর্থাৎ কনস্টিটিউশন যখন এনফোর্স হয় সেই দিন থেকে, 26th অফ জানুয়ারি 1950 থেকে। আর তার প্রথম চিফ জাস্টিস কে ছিলেন? তিনি ছিলেন এইচ.জে. কানিয়া। তিনি ছিলেন এইচ.জে. কানিয়া। নেক্সট আছে, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন গ্যারেন্টিজ প্রোটেকশন ইন রেসপেক্ট অফ দ্য কনভিকশন ফর অফেন্সেস। দেখো, এখানে যেটি বলা আছে যে কনভিকশন অফ অফেন্সেস, অর্থাৎ কেউ যখন অফেন্স করে এবং তাকে যখন দোষী সাব্যস্ত করা হয়, তার কিছু প্রোটেকশন, এই প্রোটেকশনের কথা আমরা কোন আর্টিকেলে দেখতে পাই? সেই আর্টিকেল কি? সেই আর্টিকেল হচ্ছে আর্টিকেল 20। আর এটি শুধু ইন্ডিয়ান সিটিজেন তাদের জন্য নয়, এখানে যারা ফরেনার্স রয়েছে, ওকে, যারা ফরেনার রয়েছে এবং যারা ইন্ডিয়ান,
তাদের প্রত্যেকের এই প্রোটেকশন দেওয়া হবে। এখানে কি প্রোটেকশন রয়েছে? এখানে প্রথম যেটি রয়েছে সেটিকে বলা হয় নো এক্স পোস্ট ফ্যাক্টো ল। আচ্ছা, নো এক্স পোস্ট ফ্যাক্টো ল মানে কি? দেখো, মানে হচ্ছে যে ধরো আজকে একটি ক্রাইম করা হলো এবং আজকে যে ক্রাইমটা করা হয়েছে হয়তো সেটি আজকের যে ল রয়েছে তার চোখে সেইরকম সেটি কোনো আজকে কিছু একটা করা হয়েছে, সেটি আজকের ল অনুযায়ী কোনো ক্রাইম নয়। কিন্তু আজ থেকে ১০ বছর পর একটি ল তৈরি করা হলো, ক্লিয়ার? সেই ল অনুযায়ী দেখা যাচ্ছে এই আগের যে কাজটি ছিল সেই কাজটি হচ্ছে একটা ক্রাইম। এরকম যদি কোনো সিচুয়েশন হয় তবে এটি কোনো ক্রাইম হিসেবে তাকে গণ্য করা হবে না। তার মানে কি? পাস্টে যেগুলো হয়ে গেছে তখন যদি কোনো ল ছিল না, তার মানে সেটিকে বর্তমানের ল দ্বারা সেটিকে কনভিক্ট করা যাবে না। এটিকে বলা হয় নো এক্স পোস্ট ফ্যাক্টো ল। মানে বুঝতে পারছো যে এক্স পোস্ট ফ্যাক্টো মানে হচ্ছে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর বা কোনো একটি ঘটনা ঘটে যাওয়ার পর যখন ল আসছে। এটি আছে আর্টিকেল 20 তে। আরেকটা কি আছে? নো ডাবল জেপার্ডি। ওকে, নো ডাবল ডাবল জেপার্ডি মানে কি? জিওপার্ডি মানে কি? মানে হচ্ছে কোনো একজন ব্যক্তিকে একই অফেন্সের জন্য তাকে একের বেশি দুবার বা একের অধিক সাজা দেওয়া যাবে না। অর্থাৎ একবার জাজমেন্ট দেওয়া হলো কোনো একটি স্পেসিফিক কোনো একটি কারণের জন্য, আবার সেম কারণের জন্য আবার সেকেন্ড বার তাকে সাজা দেওয়া যাবে না। অন্য কোনো কেসের জন্য হতে পারে, বাট সেই কেসের জন্য হবে না। এটি হচ্ছে নো ডাবল জেপার্ডি। আর কি আছে? আর আছে প্রোটেকশন এগেইনস্ট সেলফ ইনক্রিমিনেশন। মানে কি? মানে হচ্ছে নিজের সম্পর্কে নিজের বিরুদ্ধে উইটনেস হিসেবে যখন কোনো কারণে তাকে ফোর্স করা হয়, এটি হচ্ছে প্রোটেকশন এগেইনস্ট সেলফ ইনক্রিমিনেশন। এটি করা যাবে না। অর্থাৎ এই ধরনের যে প্রবলেমগুলো রয়েছে, এই প্রবলেমগুলো আর্টিকেল 20 তে প্রোটেক্ট করা হচ্ছে। কাউকে? ফরেনার্স এবং ইন্ডিয়ানস প্রত্যেককে। নেক্সট আছে আন্ডার দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম গ্রাম সভা কনসিস্ট অফ। এখানে যেটি বলা হয়েছে যে গ্রাম সভা পঞ্চায়েত রাজে সেখানে কারা থাকেন? দেখো, একটি গ্রাম সভা, একটি পঞ্চায়েতের আন্ডারে যে গ্রাম সভা থাকে, সেখানে সেই পঞ্চায়েতের আন্ডারে যারা রেজিস্টার্ড ভোটার রয়েছে, প্রত্যেকে থাকে সেই গ্রাম সভায়। এবং গ্রাম সভায় কি হয়? গ্রাম সভায় গ্রামের যে প্রবলেমগুলো থাকে, সেই প্রবলেমগুলোকে একটা করে পয়েন্ট ওয়াইজ তুলে ধরা হয়। যে মানুষ থাকে তারা সেখানে তাদের প্রবলেম, তাদের সমস্ত কিছু সেখানে আলোচনা করে এবং যারা সারপাঞ্চ থাকে অর্থাৎ প্রধান এবং আরো যে মেম্বার থাকে তারা সেই কথাগুলো শোনে। এখন বাস্তবে কি কতটা হচ্ছে সেটা ডিফারেন্ট টপিক, বাট যেটি গ্রামসভা ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 243B অনুযায়ী রয়েছে, সেখানে বলা হয়েছে যারা ইন্ডিয়ান কনস্টিটিউশনের পারসনস হু আর রেজিস্টার্ড ইন দ্য ইলেকটোরাল রোলস রিলেটিং টু আ ভিলেজ, অর্থাৎ একটি গ্রামের যারা রেজিস্টার্ড ভোটার প্রত্যেকেই হচ্ছেন এই গ্রামসভার সদস্য। নেক্সট আছে দ্য সিক্সথ শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডাজ নট প্রোভাইড অ্যাডমিনিস্ট্রেশন ফর। দেখো, এখানে যেটি বলা হয়েছে যে সিক্সথ শিডিউলে এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে কোন রাজ্যের এখানে আমরা অ্যাডমিনিস্ট্রেশন দেখতে পাই না। দেখো, সিক্সথ শিডিউলে যে রাজ্যগুলোর কথা বলা হয়েছে সে রাজ্যগুলো কি? একটি হচ্ছে আসাম, একটি হচ্ছে আসাম, তারপরে আমরা নিচে আছে জানি আসামের নিচে আছে মেঘালয়, মেঘা মেঘা ওকে, মেঘালয়, মেঘালয়া। নিচে কি আছে? নিচে আছে ত্রিপুরা, আর তার নিচে আছে মিজোরাম। মানে ম্যাপ অনুযায়ী আমি করলাম মিজোরাম। এই 4টি স্টেটের যে অটোনমাস ডিস্ট্রিক্ট, অটোনমাস রিজিওনাল কাউন্সিল, এই সমস্ত কিছুর অ্যাডমিনিস্ট্রেশন তার কথা কোথায় লেখা আছে? সেটি আছে সিক্সথ শিডিউলে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে মণিপুরের কোনো কথা লেখা নেই। নেক্সট আছে ইন হুইচ ইয়ার বলবন্ত রায় মেহতো কমিটি ওয়াজ অ্যাপয়েন্টেড টু এক্সামিন দ্য ওয়ার্কিং অফ দ্য কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। দেখো, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটি শুরু হয়েছিল, অর্থাৎ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম সিডিপি এটি শুরু হয়েছিল 1952 তে, যেখানে ইন্ডিয়াকে ধীরে ধীরে আলাদা আলাদা জায়গা, আলাদা আলাদা রাজ্যে ছোট ছোট ব্লকে ভাগ করা হয়েছিল এবং প্রত্যেক ব্লকের একজন অফিসার অ্যাপয়েন্ট করা হয়েছিল যাদের নাম বিডিও বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার। সিমিলার ট্রাইবাল যেই জায়গাগুলো রয়েছে সেখানে ট্রাইবাল অফিসার হিসেবে একজনকে ইনক্লুড করা হয়েছিল। এখন এই কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেটি শুরু হয়েছিল 1952 তে, সেটির রিসোর্সের প্রবলেমের জন্য রিসোর্স প্রবলেম এবং নানান প্রবলেমের জন্য আরেকটি শুরু করা হয়েছিল, তার নাম হচ্ছে ন্যাশনাল এক্সটেনশন সার্ভিস। এখন ন্যাশনাল এক্সটেনশন সার্ভিস
আর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এই দুটো যে ঠিকমতো চলছে এই সমস্ত কিছু যাচাই করার জন্য, পরীক্ষা করার জন্য একটি কমিটি সেটি তৈরি করা ছিল। সেটি কি? সেটি হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি। ওকে? আর সেটি কততে করা হয়েছিল? 1957 এ। ক্লিয়ার? 1957 এ এই বলবন্ত রায় মেহতা কমিটি এটি কনস্টিটিউট করা হয়। নেক্সট আছে, দ্য ভাইস প্রেসিডেন্ট ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ, দেখো এখানে যেটি বলা হয়েছে ভাইস চেয়ারম্যান তিনি এক্স অফিসিও চেয়ারম্যান। এক্স অফিসিও চেয়ারম্যান মানে কি? মানে হচ্ছে আমরা জানি যে ভাইস প্রেসিডেন্ট তিনি অলরেডি একটি পোস্টে বসে রয়েছেন এবং এক্স অফিসিও মানে হচ্ছে তার যে পোস্ট, সেই পোস্ট ছাড়াও তাকে অতিরিক্ত আরেকটি জায়গায় তাকে কাজ দেওয়া হয়েছে। সেই কাজটি কি? তিনি হচ্ছেন রাজ্যসভার চেয়ারম্যান। তিনি হচ্ছেন রাজ্যসভার চেয়ারম্যান। সেইজন্য তাকে বলা হয় এক্স অফিসিও চেয়ারম্যান। নেক্সট আছে, which of the following amendments to the Constitution of India is also referred to as the mini constitution? এগুলো খুব সহজ প্রশ্ন এবং এগুলো নিয়ে আমরা আগেও অন্যান্য যে সালগুলো রয়েছে সেখানে অনেক আলোচনা করেছি। দেখো মিনি কনস্টিটিউশন মানে কি? আমরা জানি যে ইন্দিরা গান্ধীর টাইমে ইমার্জেন্সি যে সময় চলছিল সেই সময় 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আছে 1976। এই 1976 এ হিউজ পরিবর্তন করা হয় ইন্ডিয়ান কনস্টিটিউশনে। এখন পিএমএল এ তোমরা জানো যে সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি এই সমস্ত কিছু ইনক্লুড করা হয়। তার সঙ্গে যে জুডিশিয়াল রিভিউ রয়েছে, সেই জুডিশিয়াল রিভিউ কোর্টের সেগুলোকে কিছুটা তার যে ক্ষমতা সেটিকে কমে দেওয়া হয়। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসির কিছু চেঞ্জেস আনা হয়। তার সঙ্গে ফান্ডামেন্টাল ডিউটিজ ইনক্লুড করা হয় ১০ টি। একটু আগেই বললাম যে 51 এ তে আ এখানে ১০ টি ফান্ডামেন্টাল ডিউটিজ ইনক্লুড করা হয়। এইরকম অনেক রকম চেঞ্জেস আনা হয়েছিল। সেজন্য এক প্রকার এটিকে একটি বলা হয় যে একটি মিনি কনস্টিটিউশন। নেক্সট আছে, চিফ মিনিস্টার অফ অল দ্য স্টেটস আর এক্স অফিসিও মেম্বার্স অফ, দেখো এখানে যেটি বলা হয়েছে যে চিফ মিনিস্টার তারা সেই একই এক্স অফিসিও মানে হচ্ছে অলরেডি তারা একটি পোস্টে রয়েছে চিফ মিনিস্টার, তারপরেও তারা এক্স অফিসিও কিছু একটি মেম্বার। কিসের মেম্বার? তারা হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। এখন ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কি? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এটির শুরু হয়েছিল অগাস্ট 1952, যার কাজ হচ্ছে, যাকে আবার বলা হয় রাষ্ট্রীয় বিকাশ পরিষদ, যার কাজ কি ছিল? 5 ইয়ার প্ল্যানস, এবং 5 ইয়ার প্ল্যানস আ সেটি কার মাধ্যমে হতো? সেটি হতো প্ল্যানিং কমিশনের মাধ্যমে। তার যে সমস্ত খসড়া তৈরি করা সেটি কি করত? সেটি করত ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। এখন ব্যাপার হচ্ছে যে এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কিন্তু অ্যাবলিশড হয়নি। অর্থাৎ এখনো রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা জানি 2015 তে 1st জানুয়ারি এই প্ল্যানিং কমিশনকে স্ক্র্যাপ করে দেওয়া হয় নরেন্দ্র মোদী গভর্নমেন্টের দ্বারা এবং নীতি আয়োগ আসে। অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ এটি আসে। এখন নীতি আয়োগ আসার পরে যেটি হয়েছে সেটি হচ্ছে এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল অর্থাৎ এনডিসির কাজ পুরোপুরি স্থগিত হয়ে গেছে। এটি এখনো রয়েছে কিন্তু স্থগিত রয়েছে। এখন কি হবে ভবিষ্যতে? এখনো এর খোলাসা হয়নি। ক্লিয়ার? নেক্সট আছে, হুইচ কমিটি রেকমেন্ডেড দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য স্টেট ফাইন্যান্স কমিশন ফর দ্য অ্যালোকেশন অফ দ্য ফাইন্যান্সেস টু দ্য পঞ্চায়েতস? এখানে যেটি বলা হয়েছে যে কোন কমিটি বলেছিল যে একটি স্টেট ফাইন্যান্স কমিশন এটি তৈরি করা উচিত যাতে পঞ্চায়েত যারা রয়েছে তাদেরকে ফাইন্যান্স দেওয়া যায়। দেখো আমরা জানি যে আর্টিকেল 280 অনুযায়ী আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলা হয়েছে যে একটি ফাইন্যান্স কমিশন রয়েছে ইন্ডিয়ার, যেখানে ইন্ডিয়া ইন্ডিয়ার আ যে ইউনিয়ন গভর্নমেন্ট, সেই ইউনিয়ন গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের মধ্যে যে ট্যাক্স অ্যালোকেশন বা রিসোর্স অ্যালোকেশন এই সমস্ত কিছু এই ফাইন্যান্স কমিশন দেখে। সিমিলার একটি বলা হয়েছিল গাডগিল কমিটি। গাডগিল কমিটি 1988 অনুযায়ী যে একটি স্টেট ফাইন্যান্স কমিশন তৈরি করা উচিত এবং সেই স্টেট ফাইন্যান্স কমিশনের কাজ হবে যারা যেই পঞ্চায়েত রয়েছে সেখান এবং স্টেটের মধ্যে ফাইন্যান্স বা সমস্ত কিছু সেগুলো যাতে ঠিকমতো শেয়ার করা যায়। এবং আমরা পরবর্তী ক্ষেত্রে যখন 73rd আর 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1992 আসতে দেখি, সেই সময় একটি আর্টিকেল ইনক্লুড করা হয়। সেই আর্টিকেল কি? সেটি হচ্ছে 243(1). এই আর্টিকেলে একটি স্টেট ফাইন্যান্স কমিশন গঠন করা হবে। এটি অবশ্যই করতে হবে কারণ এটি একটি ইন্ডিয়ান কনস্টিটিউশনে আর্টিকেলে ইনক্লুড করা হয়। অর্থাৎ স্টেট ফাইন্যান্স কমিশন আ এটি কোন কমিটির মাধ্যমে এটি এসেছিল? সেটি হচ্ছে গাডগিল কমিটি। নেক্সট আছে, হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডেসক্রাইব দ্য সিটিজেনশিপ এট দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন? কোন কনস্টিটিউশনের আর্টিকেল পার্ট অনুযায়ী বলা হচ্ছে যে কনস্টিটিউশন যখন আ 26th of January 1950, 26th Jan 1950 এটি যখন এনফোর্স হয় অর্থাৎ কাজ করা শুরু করে, সেই সময়ই কোন পার্ট যেখানে ইন্ডিয়ান সিটিজেনশিপের ব্যাপারে লেখা আছে সেটি কাজ করতে শুরু করে? সেটি কি? সেটি হচ্ছে পার্ট 2। সেটি হচ্ছে পার্ট 2 আর্টিকেল 5 to 11, যেখানে সিটিজেনশিপ নিয়ে সমস্ত
রয়েছে। নেক্সট আছে হুইচ আর্টিকেল ইজ রিলেটেড টু ইকুয়ালিটি বিফোর ল। দেখো ইকুয়ালিটি বিফোর ল হচ্ছে যে এর চোখে সবাই সমান। আবার একই সাথে এর সাথে, সাথে আরেকটি কথা লেখা আছে যে ইকুয়াল প্রোটেকশন অফ ল, ইকুয়াল প্রোটেকশন, প্রোটেকশন অফ ল। এখন এই ইকুয়ালিটি বিফোর ল আর ইকুয়াল প্রোটেকশন অফ ল এটি কোথায় আছে? এটি আছে আর্টিকেল 14, অর্থাৎ রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ইকুয়ালিটি যেখানে 14 থেকে 18 পর্যন্ত আমরা আর্টিকেল দেখতে পাই, সেই তার মধ্যে এই 14 নম্বর আর্টিকেলে বলা আছে যে ইকুয়ালিটি বিফোর ল আর ইকুয়াল প্রোটেকশন অফ ল। ইকুয়ালিটি বিফোর অফ ল অর্থাৎ ল এর চোখে সবাই সমান। এটি কোন দেশের কনস্টিটিউশন থেকে এটি অ্যাডপ্ট করা হয়েছে? এটি ইউনাইটেড কিংডমের কনস্টিটিউশন থেকে এটি নেওয়া হয়েছে। আর ইকুয়াল প্রোটেকশন অফ ল অর্থাৎ ল সবাইকে একসাথে একই রকমভাবে সমানভাবে প্রোটেক্ট করবে। এটি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর্থাৎ ইউএস এর কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। ক্লিয়ার? নেক্সট আছে সংস্কৃত ইজ দ্য সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ হুইচ স্টেট ইন ইন্ডিয়া। দেখো এখানে যেটা বলা হয়েছে যে সংস্কৃত সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কোন কোন স্টেটের। প্রথমত এখানে বর্তমানে এই মুহূর্তে যদি বলি 2010-এ উত্তরাখণ্ড তাদের সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে সংস্কৃতকে ইনক্লুড করে এবং পরবর্তী ক্ষেত্রে আমরা 2019-এ সেম জিনিস দেখতে পাই হিমাচল প্রদেশে, যেখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে এই সংস্কৃত যে ল্যাঙ্গুয়েজ সেটিকে ইনক্লুড করা হয়। আর আমরা জানি যে সংস্কৃত অবশ্যই একটি আমাদের 22টি যে স্কেডিউল ল্যাঙ্গুয়েজ রয়েছে অর্থাৎ 8 স্কেডিউলে যে 22টি যেই স্কেডিউল ল্যাঙ্গুয়েজ রয়েছে তার মধ্যে একটি। ক্লিয়ার? নেক্সট আছে হু ক্যান এক্সটেন্ড দ্য জিওরিসডিকশনস অফ হাইকোর্ট। এখানে যেটি বলা হয়েছে যে কে হাইকোর্টের যে জিওরিসডিকশন সেটিকে বাড়াতে পারে। প্রথমত হাইকোর্টের জিওরিসডিকশন শুধু বাড়ানো নয়, কমাতেও পারে। এটি কে পারে? এটি পারে পার্লামেন্ট অফ ইন্ডিয়া। কোন আর্টিকেল অনুযায়ী? সে আর্টিকেল হচ্ছে আর্টিকেল 230 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী। নেক্সট আছে দ্য অরিজিনাল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ হ্যান্ড রিটেন। এই সমস্ত প্রশ্ন আগের প্রত্যেকটি যে সাল সেখানে কোথাও না কোথাও এসেছে, আর এগুলো খুব ভালোভাবে একটা সময় আলোচনা করেছিলাম। আচ্ছা, এখানে যেটি বলা আছে যে দ্য অরিজিনাল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ হ্যান্ড রিটেন বাই। দেখো অরিজিনাল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সেটি ইটালিক ফর্মে ইংলিশ এবং হিন্দিতে যিনি হ্যান্ড রিটেন অর্থাৎ ক্যালিগ্রাফার যিনি লিখেছিলেন তিনি কে? তিনি হচ্ছেন প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। এখন কনস্টিটিউশনে যখন লেখা হচ্ছে তার পাশে বেশ কিছু ছবি ছিল, বেশ কিছু নকশা ছিল। এই নকশাগুলো কে করেছিল? যারা করেছিলেন তারা হচ্ছেন শান্তিনিকেতনের আর্টিস্ট যার নাম হচ্ছে নন্দলাল বোস। নন্দ নন্দলাল বোস। ক্লিয়ার? নন্দলাল বোস খুব বিখ্যাত একজন আর্টিস্ট। তার সঙ্গে কে ছিলেন? বিহার রাম মনোহর রাম মনোহর সিনহা। তারা কি? তারা ডেকোরেট করেছিল। তাহলে হ্যান্ড রিটেন যে ক্যালিগ্রাফার তিনি কে? তিনি হচ্ছেন প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। আর এখানে যে পাশে যে নকশাগুলো সেগুলো করেছিলেন শান্তিনিকেতনের যে আর্টিস্ট নন্দলাল বোস। আর কি করেছেন? আর হচ্ছে বিহার রাম মনোহর সিনহা। ওকে? আর এখন এটি যদি তোমরা বলো কোথায় আছে? এটি আছে যেই পার্লামেন্টের লাইব্রেরি সেখানে একটি বক্স রয়েছে। সেই বক্সটি হচ্ছে হিলিয়াম ফিল্ড অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস। সেই নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে এটিকে রাখা হয়েছে। ইন্ডিয়ান কনস্টিটিউশন অরিজিনাল যে ফর্ম। নেক্সট আছে দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়ান ইউনিয়ন ওয়াজ অ্যাডপ্টেড অন। ন্যাশনাল ফ্ল্যাগ এটি কত তারিখ এবং কত সালে এটি অ্যাডপ্ট করা হয়েছিল? ইন্ডিয়া যখন স্বাধীন হয় তার কিছু মাস আগে অর্থাৎ 22nd অফ জুলাই 1947 সেই সময় ইন্ডিয়ান ফ্ল্যাগ যেটি আমরা এখন বর্তমানে দেখছি সেই একই রূপে সেটি অ্যাডপ্ট করা হয়েছিল। ক্লিয়ার? নেক্সট আছে মেম্বার অফ দ্য স্টেট পাবলিক সার্ভিস কমিশন ক্যান বি রিমুভড অন দ্য গ্রাউন্ড অফ মিসবিহেভিয়ার অনলি আফটার দ্য ইনকোয়ারি হ্যাজ বিন হেল্ড বাই। দেখো এখানে যেটি বলা আছে যে স্টেট পাবলিক সার্ভিস কমিশন যেমন আমাদের WBPSC সিমিলার অন্যান্য স্টেটের যে পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন এই সমস্ত পিএসসির যারা মেম্বার রয়েছেন তাদেরকে মিসবিহেভিয়ারের জন্য এনকোয়ারির মাধ্যমে তাদেরকে রিমুভ করা যেতে পারে। কিসের দ্বারা? ওকে? তাদেরকে রিমুভ করতে হলে একটি ইনকোয়ারি কমিশন বসাতে হবে।
এবং সেই এনকোয়ারি কমিশন কার মাধ্যমে সেটি বসানো হয়? সেটি সুপ্রিম কোর্টের মাধ্যমে বসানো হয়। আর এটি কোথায় বলা আছে? এটি বলা হয়েছে আর্টিকেল 317 বা 317 তে। ওকে? নেক্সট আছে the constitution declares India to be a sovereign, socialist, secular, democratic republic, assuring its citizen of justice, equality, and liberty, endeavors to promote fraternity among them. The words socialist and secular were added to the Indian constitution. দেখো, এখানে যেটি বলা আছে যে সোশ্যালিস্ট, সেকুলার এই দুটো কখন কত সালে ইনক্লুড করা ছিল ইন্ডিয়ান কনস্টিটিউশনে? প্রথমত ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে অরিজিনাল কনস্টিটিউশন সেখানে আমরা সোশ্যালিস্ট, সেকুলার আর তার সঙ্গে আরেকটি ওয়ার্ড আছে সেটি হচ্ছে ইন্টিগ্রিটি। এই ৩ টি ওয়ার্ড অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না। একটু আগে বললাম যে মিনি কনস্টিটিউশন অর্থাৎ 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 অ্যাট দ্য টাইম অফ ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি টাইমে এই ৩ টি ওয়ার্ডকে ইনক্লুড করা হয় সোশ্যালিস্ট, সেকুলার আর তার সাথে ইন্টিগ্রিটি। ওকে? তাহলে আমরা বলতে পারবো যে সোশ্যালিস্ট আর সেকুলার এগুলো 1976 এ ইনক্লুড করা হয়েছে। আচ্ছা, এখানে যে এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলোর একটু মানে বলে দিই। দেখো, সোভেরেইন মানে কি? সোভেরেইন মানে হচ্ছে আমরা জানি যে আমাদের একটি দেশ রয়েছে। আমাদের দেশের মধ্যে যা হচ্ছে সেটা আমাদের সমস্ত কিছু আমাদের আ ওপর এবং আমরাই সমস্ত কিছু দেখব। বাইরের কোনো দেশ তাদের কোনো অধিকার নেই এখানে হস্তক্ষেপ করার। এটিকে বলা হয় সোভেরেইন। সোশ্যালিস্ট মানে কি? সমাজতান্ত্রিক মানে বুঝতেই পারছো এখানে যে মানুষ এবং মানুষদের দ্বারা এই দেশটি তৈরি হয়েছে। মানে আমাদের দেশের মানুষদের কথা বলা হয়েছে। সেকুলার মানে ধর্মনিরপেক্ষ। ডেমোক্রেটিক মানে কি? গণতন্ত্র। অর্থাৎ আমরা ভোটের মাধ্যমে আমাদের যে প্রতিনিধি তাদেরকে আমরা এমপি হিসেবে বা এমএলএ হিসেবে তাদেরকে আমরা আম আ পাঠাই। ঠিক আছে? তার সঙ্গে রিপাবলিক কি? রিপাবলিক মানে আমাদের এখানে কোনো রাজা নেই। তার বদলে আমাদের প্রেসিডেন্ট রয়েছে। তিনিও একজন ইলেক্টেড, অবশ্যই ইনডাইরেক্টলি ইলেক্টেড এবং ট্রান্সফারেবল ভোটিং সিস্টেমের মাধ্যমে ইলেক্টেড হয়। তাই তিনি রিপাবলিক, তাই তিনি হেড অফ দ্য রিপাবলিক। ওকে? আর তার সঙ্গে সোশ্যালিস্ট আর সেকুলার। আচ্ছা, আর রিপাবলিক কখন হয়েছে? রিপাবলিক হয়েছে আমরা জানি যে ইন্ডিয়া যখন স্বাধীন হয়েছিল সেটি হয়েছিল 15th of August 1947, কিন্তু সেই সময়ে রিপাবলিক ছিল না। কারণ সেই সময় ক্রাউনের আন্ডারে আমরা ছিলাম। কারণ সেই সময় ইন্ডিয়া ছিল ডমিনিয়ন অফ ইন্ডিয়া। কিন্তু তার কিছু বছর পর অর্থাৎ 26th of January 1950 যখন ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাডপ্ট করা হয় এবং প্রেসিডেন্টের যখন ইলেকশন হয় এবং নতুন প্রেসিডেন্ট আসে, তখন আমরা এই ডমিনিয়ন অফ ইন্ডিয়া থেকে কি তৈরি হয়ে যায়? রিপাবলিক অফ ইন্ডিয়া। ওকে? নেক্সট আছে 53rd অ্যামেন্ডমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন 1986 মেড ফুল স্টেটহুড ফর। এখানে যেটি বলা হচ্ছে যে 53rd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1986 এ কাকে ফুল স্টেটহুড দেওয়া হয়েছিল। সেটি কি? সেটি হচ্ছে মিজোরাম, যেখানে একটি মেমোরেন্ডাম অফ সেটেলমেন্ট এর মাধ্যমে ইন্ডিয়ান গভর্নমেন্ট আর মিজোরামের মধ্যে একটি মেমোরেন্ডাম এসেছিল এবং তার মাধ্যমে মিজোরামকে 23rd স্টেট হিসেবে ইনক্লুড করা হয় ইন্ডিয়ার সাথে। 23rd, ক্লিয়ার? নেক্সট, the government of India revoked the special status or limited autonomy granted under Article 370 of the Indian Constitution to Jammu and Kashmir when? আচ্ছা, এখানে যেটি বলা হয়েছে যে জম্মু কাশ্মীরের যে আর্টিকেল 370 ছিল সেটিকে স্ক্র্যাপ করা হয়েছে বা তুলে নেওয়া হয়েছিল, লিমিট করা হয়েছিল কত তারিখে? দেখো, আমরা জানি যে একটা সময় ছিল যখন আর্টিকেল 370 এর মাধ্যমে জম্মু অ্যান্ড কাশ্মীর একটি আলাদা রকম পাওয়ার বা একটি তাদের যে এরিয়া সেটি একটু অন্যরকম ছিল এবং আমরা জানি যে ইন্ডিয়ান কনস্টিটিউশন সেটি ঠিকমতো জম্মু অ্যান্ড কাশ্মীরে সেটি লাগু হতো না এবং তাদের একটি আলাদা স্পেশাল একটি কনস্টিটিউশন ছিল। এই সমস্ত কিছুকে আ জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যাক্ট যেটি এসেছিল অগাস্ট 2019 এ এটির মাধ্যমে একটি প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে এটিকে তুলে দেওয়া হয়। ওকে? এটিকে তুলে দেওয়া হয় এবং আর্টিকেল 370 কে স্ক্র্যাপ করে দেওয়া হয়। আর তারপরে আমরা দেখতে পাই জম্মু অ্যান্ড কাশ্মীর স্টেটকে ভেঙে তৈরি করা হয় জম্মু অ্যান্ড কাশ্মীর ইউনিয়ন টেরিটরি আর তার সঙ্গে লাদাখ ইউনিয়ন টেরিটরি। ক্লিয়ার? তাহলে সেটি কত? সেটি হচ্ছে অগাস্ট 2009 আর স্পেসিফিক্যালি যদি বলো সেটি হচ্ছে 5th অগাস্ট বাই Narendra Modi government. Next, which committee recommended that there should also be a reservation of seats for the women in Panchayati Raj institution? Panchayati Raj institution অর্থাৎ PRI তে মহিলাদের জন্য একটি জায়গা বা একটি রিজার্ভেশন সেটি রাখা উচিত এবং সেটি কত? সেটি হচ্ছে অ্যারাউন্ড 33% রিজার্ভেশন রাখা উচিত। এটি কোন কমিটি বলেছিল? এটি 1988 এর থাঙ্গং কমিটি অর্থাৎ পেমাখান্ডু থাঙ্গং তার আন্ডারে যে কমিটি ছিল অর্থাৎ সাব কমিটি, পার্লামেন্টের যে কনসালটেটিভ কমিটির সাব কমিটি,
সেখানে এই রেকমেন্ডেশন আনা হয়েছিল। নেক্সট আছে দ্য 10th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন টক্স অ্যাবাউট। দেখো আমরা জানি যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের অরিজিনাল কনস্টিটিউশনে মাত্র ৮ টি আ শিডিউল ছিল। ক্লিয়ার? ১০ নাম্বার যে শিডিউল, এই ১০ নাম্বার শিডিউল সেটি ইনক্লুড করা হয় কখন? 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985 এ 1985 এ। এখন এই 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1985 যেখানে ১০ নম্বর শিডিউল এড করা হয় সেখানে কি আছে? সেখানে আছে অ্যান্টি ডেফিকশন ল। আর এই অ্যান্টি ডেফিকশন ল আগের ক্লাসে প্রিলিমস এর ক্লাসে আমি বলেছিলাম যে আয়ারাম গায়ারাম এটি কেন এই নামটি এসেছে। তো এই অ্যান্টি ডেফিকশন ল সেই কারণে এসছে, তোমরা দেখতে পারো ক্লাসটি। তো এখানে যেটি আছে দ্য 10th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন টক্স অ্যাবাউট, সেটি কি? সেটি হচ্ছে অ্যান্টি ডেফিকশন ল। এখানে অ্যান্টি ডেফিকশন ল এর ব্যাপারে বলা আছে। অ্যান্টি ডেফিকশন মানে কি? অ্যান্টি ডেফিকশন মানে হচ্ছে যে কোনো একজন এমএলএ বা এমপি তিনি যখন একটি ভোট জেতেন, একটি একটি আ ভোটে জেতেন এবং তারপরে অন্য একটা পার্টিতে চলে যান। তো অর্থাৎ তিনি তার পার্টি থেকে বেরিয়ে চলে যাচ্ছেন। মানুষ তাদেরকে নির্বাচিত করেছে কোনো একটা পার্টি এবং সে পার্টিতে থাকার জন্য, কিন্তু সেটিকে না মেনে চলে যাচ্ছে। এটি হচ্ছে ডেফিকশন। আর তার বিরুদ্ধে যে অ্যান্টি ডেফিকশন সেটি যাতে না হয় তার জন্য এই 10th শিডিউল সেটি 1985 এ এসেছিল 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী। নেক্সট আছে হুইচ শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রেসক্রাইবস দ্য ফর্মস অফ ওথ অর অ্যাফার্মেশন। ফর্মস অফ ওথ মানে কি? আমরা জানি যে আ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার বা যারা এমএলএ, এমপি রয়েছেন তারা যখন ১ম তাদের কাজ শুরু হয় ভোটে জেতার পর, তো সেই সময় ওথ নিতে হয়। ওথ বা অ্যাফার্মেশন নিতে হয়। তো এটি কত নম্বর শিডিউলে রয়েছে? এটি 3rd নম্বর শিডিউলে রয়েছে, যেখানে প্রত্যেকের ওথ কিরকম হবে, কার দ্বারা নেওয়া হবে, কোথায় হবে, এই সমস্ত কিছু রয়েছে। দ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সাবমিটস ইটস অ্যানুয়াল রিপোর্ট অন ইটস ওয়ার্ক টু। দেখো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তার যে অ্যানুয়াল রিপোর্ট আর্টিকেল আর্টিকেল 323 অনুযায়ী কোথায় এটি সাবমিট করে? এটি সাবমিট করে প্রেসিডেন্টের কাছে। আর প্রেসিডেন্ট তারপরে কোথায় করেন? প্রেসিডেন্ট তারপরে কোথায় করেন? এটি সাবমিট পার্লামেন্টে করেন। ক্লিয়ার? পার্লামেন্টে করেন। নেক্সট আছে হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ দ্য কনস্টিটিউশনাল অথরিটি টু মেক রুলস অ্যান্ড রেগুলেশন ফিক্সিং দ্য নাম্বার অফ দ্য মেম্বার্স অফ দ্য ইউপিএসসি। এখানে যেটি বলা হয়েছে যে ইউপিএসসি যারা মেম্বার রয়েছেন এবং তাদের যে রুলস অ্যান্ড রেগুলেশন এটি ফিক্স কে করেন? এটি কে করেন ফিক্স? এটি ফিক্স করেন প্রেসিডেন্ট। সেই একই আর্টিকেল 318 এই অনুযায়ী প্রেসিডেন্ট তিনি এই মেম্বারদের রুলস অ্যান্ড রেগুলেশনটি সমস্ত কিছু ফিক্স করেন। নেক্সট আছে হাউ মেনি আর্টিকেলস ওয়্যার রিটেন অন দ্য কনস্টিটিউশন হোয়েন ইট কেম টু এফেক্ট। দেখো কেম টু এফেক্ট মানে কি? কেম ইনটু এফেক্ট মানে হচ্ছে সেই একই 26th অফ জানুয়ারি 1950 যখন রিপাবলিক অফ ইন্ডিয়া তৈরি হয়েছিল সেই সময় অরিজিনাল যে কনস্টিটিউশন সেখানে আমরা 395 আর্টিকেল দেখতে পাই। তার সঙ্গে আমরা দেখতে পাই 22nd পার্ট অর্থাৎ 22 টি পার্ট দেখতে পাই। তার সঙ্গে 8 টি শিডিউল ছিল। বাট বর্তমানে নানান অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বর্তমানে কতগুলি আর্টিকেল রয়েছে? আর্টিকেল 448 অ্যারাউন্ড রয়েছে। এগুলো মাঝে, মাঝে চেঞ্জ হয় কারণ অনেক সময় অ্যামেন্ডমেন্ট আসে। তার সঙ্গে কি আছে? কতগুলো পার্ট রয়েছে এখন? এখন পার্ট রয়েছে 25 পার্ট। ওকে? আর শিডিউল কতগুলি রয়েছে? 12 শিডিউল রয়েছে। তাহলে অরিজিনাল কনস্টিটিউশনে কতগুলো ছিল বা যখন কেম ইনটু এফেক্ট হয়েছিল তখন 395 আর্টিকেলস ছিল। নেক্সট আছে হোয়াট ডাজ দ্য 8th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল উইথ? 8th শিডিউলে কি বলা আছে? দেখো 8th শিডিউলে যেটি বলা আছে সেটি হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। সেই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ 22 টি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে। বাট আমরা যদি অরিজিনাল ইন্ডিয়ান কনস্টিটিউশন দেখি, সেই অরিজিনাল ইন্ডিয়ান কনস্টিটিউশনে টোটাল 14 টি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল। তারপরে আরো 8 টি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এড করা হয়। প্রথম যেটি করা হয় সে প্রথম অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি? সেটি হচ্ছে 1967 এ এটি পরীক্ষায় আসে এবং আই থিংক এই ১০০ টির মধ্যে আছে হয়তো। তো 1967 এ প্রথম যেটি এড করা হয় সেটি হচ্ছে ৮ এর পর ৯ নাম্বার, সেটি হচ্ছে সিন্ধি ল্যাঙ্গুয়েজ। এরপরে যেটি করা হয় 1992 তে ৩ টি ল্যাঙ্গুয়েজ ইনক্লুড করা হয়। সেগুলো কি, কি? সেগুলো হচ্ছে কোঙ্কানি অর্থাৎ গোয়া ল্যাঙ্গুয়েজ, তার সঙ্গে কি মণিপুরি ল্যাঙ্গুয়েজ আর তার সঙ্গে নেপালি ল্যাঙ্গুয়েজ ইনসার্ট করা হয়। এরপরে আরো ৪ টি ল্যাঙ্গুয়েজ ইনক্লুড করা হয়। সেগুলো কত সালে? ২০০৪ সালে এট দ্য টাইম অফ অটল বিহারী বাজপেয়ী। কি, কি? সেগুলো হচ্ছে বোদো, ডোগরি আর কি? সাঁওতালি, সান্থালি আর কি? মৈথিলি, বিহারের ল্যাঙ্গুয়েজ। আ মৈথিলি। ক্লিয়ার?
এখানে যেটি বলা হয়েছে যে 8 নম্বর স্কেডিউলে এখানে কি রয়েছে সেটি আছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। নেক্সট আছে দ্য প্রিএম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ ইন্সপায়ার্ড বাই দ্য প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশন অফ হুইচ কান্ট্রি? দেখো আমাদের দেশের যে প্রিএম্বল, সেই প্রিএম্বল কোন দেশের কনস্টিটিউশন থেকে আমরা ইন্সপায়ার্ড, সেটি হচ্ছে ইউনাইটেড স্টেটসের যে প্রিএম্বল, সেই প্রিএম্বল থেকে আমরা inspired by adopted. Next আছে at which of the session did the Congress officially accept the socialist pattern of society? Socialist pattern এটি অফিসিয়ালি আমাদের দেশে হবে সেটি, এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে কংগ্রেসও সেইভাবে কাজ করবে, অর্থাৎ সোশ্যালিস্ট প্যাটার্নে কাজ করবে। এটি কোন সেশনে এটি অ্যাডপ্ট করা হয়েছিল? সেটি আবাদি সেশন অফ 1955। আবাদি সেশন অফ 1955। আবাদি কোথায় রয়েছে? এটি কিন্তু আবাদি মানে আবাদ, আবাদ নয়, আওয়াদ নয়, আওয়াধ নয়, ওকে? এটি আবাধি। এই আবাধি রয়েছে চেন্নাইতে, তামিলনাড়ুতে, তামিলনাড়ুতে। আর এই সেশন কততে হয়েছিল? 1955 এ। ক্লিয়ার? নেক্সট। A constitutional provision relevant for solving question of repugnancy between the central law and the state law is found in। দেখো এখানে যেটি বলা আছে যে সেন্ট্রাল ল আর স্টেট ল এর মধ্যে যদি কোনো প্রবলেম হয় এবং তার যে সলিউশন, এই সলিউশন আমরা কত নম্বর আর্টিকেলে দেখতে পাই? দেখো প্রথমত আমরা জানি যে আমাদের দেশ, আমাদের কনস্টিটিউশন সেটি কি, সেটি হচ্ছে ফেডারেল স্ট্রাকচারের উপর তৈরি হচ্ছে। আর ফেডারেল স্ট্রাকচার মানে কি? মানে হচ্ছে 7th শিডিউলে পরিষ্কারভাবে লেখা আছে যে এখানে ইউনিয়ন লিস্ট আছে, এখানে স্টেট লিস্ট আছে, এখানে কনকারেন্ট লিস্ট আছে। ইউনিয়ন লিস্ট অনুযায়ী ইউনিয়ন গভর্নমেন্ট কাজ করে, স্টেট লিস্ট অনুযায়ী স্টেট গভর্নমেন্ট কাজ করে, কনকারেন্ট লিস্ট অনুযায়ী এখানে ইউনিয়ন গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট তারা দুজনেই ল বানাতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে কখনো যদি আ কখনো যদি কোনো ল, অর্থাৎ কনকারেন্ট লিস্টের মধ্যে কোনো ল, সেই লয়ে যদি প্রবলেম দেখা যায় যে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট কে এখানে কার কথা চলবে, এইরকম সিচুয়েশন যখন দেখা দেয়, সেই সময় ইউনিয়ন গভর্নমেন্টকে টপে রাখা হয়। অর্থাৎ ইউনিয়ন গভর্নমেন্ট যে ল বানাবে সেই লই হবে ফাইনাল। এটি কোথায় বলা আছে? এটি বলা আছে আর্টিকেল 254। অর্থাৎ এইরকম প্রবলেম বা সিচুয়েশন তৈরি হলে তার সলভ কি? তার সেটিকে সলভ করার জন্য ইউনিয়ন গভর্নমেন্টকে বেশি পাওয়ার দেওয়া হয়েছে। কিন্তু যদিও এখানে একটি ব্যাপার আছে যে কোনো আ কোর্টের মাধ্যমে অথবা প্রেসিডেন্ট যদি তিনি কোনো ল এর মাধ্যমে তিনি কোনো স্টেটকে সেই পাওয়ারটি দিয়ে থাকেন, তবে ইউনিয়নের কাছ থেকে সেটি স্টেটের কাছে চলে যেতে পারে। বাট জেনারেলি ইউনিয়ন গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের মধ্যে যদি কোনো রকম সিচুয়েশন তৈরি হয় কোনো ল নিয়ে, তাহলে ইউনিয়ন গভর্নমেন্টের ল সেটি সেখানে জিতবে। নেক্সট, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া envisaged that there shall be an Attorney General of India? Attorney General of India আগেই বললাম যে আর্টিকেল 76 অনুযায়ী তিনি হচ্ছেন আমাদের দেশের ল অফিসার, এবেক্স ল অফিসার। নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং গেভ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? এখানে যেটি বলা আছে যে একটি এখানে সেন্টেন্স রয়েছে, এখানে একটি স্টেটমেন্ট রয়েছে, এটি কে বলেছিলেন? কি রয়েছে? দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন স্ট্রাইকস আ গুড ব্যালেন্স বিটুইন আ এক্সট্রিম রিজিডিটি অ্যান্ড টু মাচ ফ্লেক্সিবিলিটি। তার মানে কি? আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে এক্সট্রিম রিজিডিটি রয়েছে, অর্থাৎ কিছু আমাদের আর্টিকেল রয়েছে, কিছু পার্ট রয়েছে যেগুলোকে অ্যামেন্ড করতে গেলে স্পেশাল মেজরিটির প্রয়োজন হবে। আর টু মাচ ফ্লেক্সিবিলিটি, আবার কিছু পার্ট রয়েছে যেখানে সিম্পল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সেগুলোকে অ্যামেন্ডমেন্ট করা যায়। এটি কে বলেছিলেন? এটি বলেছিলেন আলেকজান্দ্রোভিচ। ওকে? আলেকজান্দ্রোভিচ তিনি বলেছিলেন। নেক্সট আছে, from which country was the idea of the concurrent list in the Indian constitution borrowed? concurrent list, এই যে concurrent list একটু আগে বললাম 7th শিডিউলে যেটি রয়েছে, এটি আমরা কোন দেশ থেকে আমরা অ্যাডপ্ট করেছি? সেটি হচ্ছে অস্ট্রেলিয়া। নেক্সট আছে, under whose direct supervision is the লোকসভা সেক্রেটারিয়েট? দেখো লোকসভা, আমরা জানি যে লোকসভা যে কাজ হয় সেগুলো যারা এমপি রয়েছেন অবশ্যই সেখানে তারা কাজ করেন, কিন্তু সেখানে আরেকটি দপ্তর রয়েছে, সেটিকে বলা হয় লোকসভা সেক্রেটারিয়েট। এখন সেই লোকসভা সেক্রেটারিয়েট কার ডাইরেক্ট সুপারভিশনে কাজ করেন? তিনি হচ্ছেন স্পিকার অফ দ্য লোকসভা। আর এই সেক্রেটারিয়েটের কাজ কি? সেক্রেটারিয়েটের কাজ হচ্ছে সেখানে যেই সমস্ত কিছু রেকর্ড হয় বা রিপোর্ট তৈরি করতে হয় বা ডে টু ডে অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাজগুলো থাকে, সেই সমস্ত কিছু এই সেক্রেটারিয়েটের মাধ্যমে হয়। হুজ কনস্টিটিউশনাল আর্টিকেল ডিফাইন্স দ্য পঞ্চায়েতি রাজ? পঞ্চায়েতি রাজ কোন কনস্টিটিউশনাল আর্টিকেল আমরা দেখতে পাই? আগেই বললাম, একটু আগে বললাম যে পার্ট 9, সেই পার্ট 9 যেখানে 243 থেকে 243 ও ইনক্লুড করা হয় 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 অনুযায়ী, যেখানে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন তৈরি হতে দেখি আমরা। তার মানে হুইচ কনস্টিটিউশনাল আর্টিকেল ডিফাইন্স দ্য পঞ্চায়েতি রাজ? পঞ্চায়েতি রাজের যে ডেফিনেশন, এটি আমরা কোথায় দেখতে পাই? এটি আমরা দেখতে পাই 1ম নম্বর আর্টিকেল, অর্থাৎ আর্টিকেল 243। নেক্সট,
who becomes empowered to make laws when the president rule is imposed in a state? আমরা জানি যে আর্টিকেল 356 অনুযায়ী যখন প্রেসিডেন্ট রুল অর্থাৎ কোনো একটা স্টেট সেটি যখন কনস্টিটিউশন অনুযায়ী চলতে পারে না, সেটি সেটিকে তখন কি বলা হয়? সেটিকে তখন প্রেসিডেন্ট রুল বা প্রেসিডেন্টের আন্ডারে নিয়ে নেওয়া হয়। তখন সেখানে যে আ আ সেখানে যেই লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা থাকে, তার সমস্ত কিছু পাওয়ার কার হাতে চলে যায়? পার্লামেন্টের হাতে চলে যায়। ওকে? তাহলে পার্লামেন্ট তার হাতে চলে যায়। নেক্সট, হু ক্যান এক্সটেন্ড দ্য jurisdictions অফ দ্য হাইকোর্ট? সেম প্রশ্ন একটু আগে বললাম যে হাইকোর্টের jurisdictions সেটি বাড়াতে বা কমাতে কে পারে? সেটি হচ্ছে পার্লামেন্ট অফ ইন্ডিয়া। সেম প্রশ্ন দুবার দিয়ে দিয়েছে। নেক্সট, আর্টিকেল 78 অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ? আর্টিকেল 78 এ কার ব্যাপারে কি বলা আছে? দেখো আর্টিকেল 78 এ বলা আছে প্রাইম মিনিস্টারস ডিউটি রিগার্ডিং কিপিং দ্য প্রেসিডেন্ট ইনফর্মড অ্যাবাউট দ্য গভর্নমেন্টস ডিসিশনস অ্যান্ড পলিসিস। অর্থাৎ প্রেসিডেন্টের ডিউটি হচ্ছে যে গভর্নমেন্ট বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যা কাজ করছে সে সমস্ত কিছুর যে ইনফরমেশন রিপোর্ট এটি কাকে দেওয়া? প্রেসিডেন্টকে দেওয়া। এটি আর্টিকেল 78 এ বলা আছে। ক্লিয়ার? আচ্ছা, which of the following statement is not correct? এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে কোন যে অপশন সেটি ঠিক নয়। প্রথমটি কি আছে? দ্য প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ দ্য মিলিটারি ফোর্স। একটু আগে বললাম যে সুপ্রিম কমান্ডার তিনি হচ্ছেন প্রেসিডেন্ট, একদম ঠিক মিলিটারি ফোর্সে। দ্য প্রেসিডেন্ট ক্যান অ্যাপয়েন্ট আ কমিশন টু ইনভেস্টিগেট ইনটু দ্য কন্ডিশন অফ দ্য এসসি অ্যান্ড এসটিস। এসসি এসটিদের জন্য ঠিকঠাকভাবে সমস্ত কিছু চলছে কিনা এই সমস্ত দেখার জন্য প্রেসিডেন্ট তিনি কমিশন অ্যাপয়েন্ট করতে পারেন। আর এটি অবশ্যই আর্টিকেল রয়েছে 338 এসসিদের জন্য, আর এসটিদের জন্য কত? 338 এ। এই দুটো আর্টিকেল অনুযায়ী অলরেডি আম কমিশন রয়েছে। শিডিউল কাস্ট কমিশন আর শিডিউল ট্রাইব কমিশন আর্টিকেল 338 আর 338 এর অ্যাকর্ডিংলি। তো অলরেডি এগুলো রয়েছে যদিও। দ্য প্রেসিডেন্ট ক্যান ডিক্লেয়ার এনি এরিয়া অ্যাজ এ শিডিউল এরিয়া। যেকোনো একটি এরিয়াকে প্রেসিডেন্ট তিনি শিডিউল এরিয়া হিসেবে সেটিকে গণ্য করতে পারেন বা ডিক্লেয়ার করতে পারেন। এটি আমাদের 5th শিডিউলে বলা আছে। ওকে? 5th শিডিউলে বলা আছে। তো এই সমস্ত কিছু এখানে ঠিক আছে। এখানে ভুল কোনটি তাহলে? দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া চুজ দ্য স্পিকার অফ দ্য লোকসভা। দেখো স্পিকারকে প্রেসিডেন্ট চুজ করে না। স্পিকারকে কে চুজ করেন? যারা এমপি রয়েছে লোকসভার যারা এমপি তারাই তাদের মধ্যে থেকে দুজনকে স্পিকার আর ভাইস স্পিকার বা ডেপুটি স্পিকার অবশ্যই হিসেবে চুজ করেন। সেটি কোথায় বলা আছে? সেটি বলা আছে আর্টিকেল 93 তে। আর্টিকেল 93 তে। নেক্সট আছে ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি ইনিশিয়েটেড। দেখো আমরা জানি যে আ ইন্ডিয়ার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তার যখন ইমপিচমেন্ট হয়, সে ইমপিচমেন্ট যেকোনো পার্লামেন্টারি হাউস অর্থাৎ লোকসভা বা রাজ্যসভা যেকোনো একটি জায়গা থেকে সেখান থেকে শুরু হতে পারে এবং ইমপিচমেন্টে কারা পার্টিসিপেট করে? সমস্ত যারা এমপি রয়েছে তারা। অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার যারা ইলেক্টেড তার সঙ্গে যারা নমিনেটেড প্রত্যেকে সেখানে পার্টিসিপেট করে। এখানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা বা বিধান পরিষদ তারা লেজিসলেটিভ কাউন্সিল তারা এখানে পার্টিসিপেট করে না। ক্লিয়ার? নেক্সট আছে ডিসপিউটস বিটুইন স্টেটস ইন ইন্ডিয়া কামস টু দ্য সুপ্রিম কোর্ট আন্ডার ইটস। দেখো এখানে যেটি বলা আছে যে স্টেটসদের মধ্যে কোনো রকম যদি প্রবলেম সৃষ্টি হয়, ঝামেলা যদি হয়, তাহলে সুপ্রিম কোর্ট কোন jurisdiction-এর মাধ্যমে সেটিকে হ্যান্ডেল করবে? দেখো সুপ্রিম কোর্টের যে jurisdiction আছে সেটিকে যদি আমরা ৩ টি ভাগে ভাগ করি, প্রথমটি কি? প্রথম যে jurisdictions আছে সেটিকে আমরা বলতে পারবো অরিজিনাল jurisdictions। এখানে দেখতে পাচ্ছি ৩ নম্বরে যেটি আছে, তাহলে প্রথমটি হচ্ছে অরিজিনাল jurisdictions। এই অরিজিনাল jurisdictions মানে কি? মানে হচ্ছে যে সুপ্রিম কোর্ট নিজের ক্ষমতায় সেন্ট্রাল গভর্নমেন্ট তার সঙ্গে স্টেট গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের সঙ্গে অন্য যদি স্টেট গভর্নমেন্টের প্রবলেম সৃষ্টি হয়, এখানে যেটি বলা আছে যে স্টেটের মধ্যে যদি প্রবলেম সৃষ্টি হয়, তাহলে সুপ্রিম কোর্ট সেখানে হস্তক্ষেপ করবে এবং সেখানে জাজমেন্ট দেবে। এটি হচ্ছে অরিজিনাল jurisdictions। তার সঙ্গে যেটি আছে অ্যাপিলেট jurisdictions। অ্যাপিলেট মানে কি? অ্যাপিলেট মানে হচ্ছে নিম্নের কোর্টে বা হাইকোর্ট বা অন্যান্য কোর্টে যদি কোনো কিছু কেস চলছে এবং তার যদি কিছু প্রবলেম থাকে সেটিকে অ্যাপিলের মাধ্যমে সুপ্রিম কোর্টে ট্রান্সফার করা। ওকে? সুপ্রিম কোর্টে ট্রান্সফার করা এটি হচ্ছে অ্যাপিলেট। তার সঙ্গে কি অ্যাডভাইসারি jurisdiction এটি কে বা কার দ্বারা হয়? এটি প্রেসিডেন্টের মাধ্যমে হয়। অর্থাৎ প্রেসিডেন্ট যদি কোনো কিছু তার যদি কোনো কিছু এরিয়া সম্পর্কে কিছু জানার থাকে, কিছু আ আ জিজ্ঞেস করার থাকে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টকে আর্টিকেল 143 অনুযায়ী তিনি আস্ক করতে পারবেন কাকে? সুপ্রিম কোর্টকে। আর সুপ্রিম কোর্ট যেটি রেফার করবে সেটি কিন্তু ম্যান্ডেটরি নয় যে প্রেসিডেন্টকে সেটা বাধ্যবাধকতা নেই যে সেটিকে অ্যাকসেপ্ট করতে হবে। এরকম কোনো ব্যাপার নেই। আর সেটি কোথায় বলা আছে? সেটি বলা আছে আর্টিকেল 143। এটি কি? এটি হচ্ছে অ্যাডভাইসরি jurisdictions অফ দ্য সুপ্রিম কোর্ট। এখানে যেটি বলা আছে যে স্টেটের মধ্যে যদি ডিসপিউট বা কোনো প্রবলেম সৃষ্টি হয় তবে সেটি অরিজিনাল jurisdictions এর মধ্যে পড়বে।
নেক্সট আছে আর্টিকেল 2 to 7 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ, দেখো আর্টিকেল 2 to 7 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এর মাধ্যমে কি বলা আছে? এর মাধ্যমে বলা আছে যে হাইকোর্টের পাওয়ার অফ সুপারিনটেন্ডেন্স, অর্থাৎ হাইকোর্টের নিচে যেই কোর্টগুলো রয়েছে বা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস যারা রয়েছে তাদেরকে ওভারসি করা বা তাদের উপর সুপারিনটেন্ডেন্ট করা বা তাদের উপর দেখাশোনা করা, এই সমস্ত কিছু পাওয়ার কাকে দেওয়া আছে? হাইকোর্টকে। আর এটা আর্টিকেল 2 to 7 অনুযায়ী আছে। নেক্সট আছে হাউ মেনি স্কেডিউলস আর দেয়ার ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। একটু আমি বললাম যে অরিজিনাল ইন্ডিয়ান কনস্টিটিউশনে মাত্র 8টি ছিল, তারপরে এখন বর্তমানে 12টি ইন্ডিয়ান কনস্টিটিউশনের স্কেডিউলস রয়েছে। The Intellectual Property Appellate Board has been established under which ministry? দেখো Intellectual Property Appellate Board, Intellectual Property মানে কি? এখন যে আমরা নানান ধরনের ইনট্যাঞ্জিবল যে প্রোডাক্টগুলো দেখছি, যেমন ডিজিটাল প্রোডাক্ট, এই সমস্ত কিছুর যে এখতিয়ার, সেটি যখন এক প্রকার যখন প্রবলেম সৃষ্টি করে বা এক প্রকার চুরি যায়, সেটি যখন অন্য কেউ দাবি করে যে এটি আমার, এই সমস্ত কিছুর জন্য একটি অ্যাপিলেট বোর্ড রয়েছে, যেটি হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাপিলেট বোর্ড। এটি কোন মিনিস্ট্রি আন্ডারে কাজ করে? এটি মিনিস্ট্রি অফ দ্য কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে কাজ করে। ওকে, নেক্সট আছে which community gets special provisions for the central services in article 336? আর্টিকেল 336 অনুযায়ী এখানে যেটি বলা আছে যে কোন স্পেশাল কোন কমিউনিটি রয়েছে যাদের স্পেশাল কিছু প্রভিশনস রয়েছে, তারা সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিসে তারা সুযোগ সুবিধা পায়। তারা কে? তারা হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি। যদিও অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির এখন যে আলাদাভাবে একটি স্পেশালিটি ব্যাপার রয়েছে, সেটি অনেকটা খর্ব হয়েছে। কেন? তার কারণ হচ্ছে ১০৪ নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ২০১৯ অনুযায়ী লোকসভা, রাজ্যসভা অর্থাৎ পার্লামেন্ট, আচ্ছা লোকসভায় অনলি অবশ্যই, লোকসভা তার সঙ্গে যে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা, এখানে আমরা জানি যে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির নমিনেটেড কিছু থাকতো, তাই তো? কিন্তু সেগুলোকে স্ক্র্যাপ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন আর কোনো নমিনেটেড মেম্বার অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে আমাদের লোকসভা অথবা বিধানসভাতে যায় না। তো স্বাভাবিকভাবে কিছুটা এই প্রভিশনস বা স্পেশাল প্রভিশনস বলো, সেগুলো খর্ব হয়েছে। নেক্সট, ইন হুইচ ইয়ার ডিড গোয়া বিকাম 25th স্টেট ইন ইন্ডিয়া? গোয়া কত সালের 25th স্টেট হিসেবে এটি তাকে ইনক্লুড করা হয়? সেটি কত? সেটি হচ্ছে 1987। কত নাম্বার? আচ্ছা, দেখো 1987 এ কেন? তার কারণ আছে। 1961 এ আমরা জানি যে 1961 এ গোয়া কার আন্ডারে ছিল? পর্তুগিজের আন্ডারে। পর্তুগিজ এর আন্ডারে ছিল এবং এই 1961 এ অপারেশন বিজয়ের মাধ্যমে ইন্ডিয়ান আর্মি অপারেশন বিজয় এই অপারেশন বিজয়ের মাধ্যমে পর্তুগিজদের কাছ থেকে ইন্ডিয়ার মধ্যে ইনক্লুড করে। কিন্তু সেই সময় গোয়া তার সঙ্গে দমন আর দিউ মিলে একটি ইউনিয়ন টেরিটরি এটি তৈরি হয় এবং এটি কত সালে? 1961 এ। আর তারপরে আমরা 30th মে 1987 এই দমন দিউ থেকে এটিকে আলাদাভাবে গোয়া স্টেট হিসেবে 25 বা 25 নম্বর স্টেট হিসেবে তৈরি হতে দেখি 1987। ক্লিয়ার? ওকে, তাহলে 1961 এর যে অপারেশন হয়েছিল তার নাম কি? অপারেশন বিজয়। এগুলো পরীক্ষায় আসতে পারে এবং নানান সময়ে নানান জায়গায় এসেছে, তোমরা হয়তো দেখেছো। নেক্সট আছে হুইচ অফ দ্য আর্টিকেলস ডিলস উইথ দ্য গ্র্যান্টস ইন এইড বাই দ্য ইউনিয়ন গভর্নমেন্ট টু দ্য স্টেট? আমরা জানি যে ইউনিয়ন গভর্নমেন্ট স্টেটকে গ্র্যান্ট দেয়, সেই গ্র্যান্ট অর্থাৎ ফাইন্যান্সিয়ালি হেল্প করে, সেটি কত নম্বর আর্টিকেলে রয়েছে? সেটি আর্টিকেল 275 অনুযায়ী রয়েছে। নেক্সট আছে হুইচ স্কেডিউল কন্টেন্স ফর্মস অফ ওথ অ্যান্ড অ্যাফার্মেশন? একটু আমি বললাম যে 3 নম্বর যে স্কেডিউল রয়েছে সেখানে ফর্মস অফ ওথ অ্যান্ড অ্যাফার্মেশন সেগুলোর ব্যাপারে রয়েছে। হাউ মেনি টাইমস ক্যান প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সিক রি-ইলেকশন টু দ্য পোস্ট? দেখো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোথাও বলা নেই যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বা প্রেসিডেন্টের ইলেকশন তিনি একবার যখন তার যে সময় সেটি যখন শেষ হয়ে যায় নেক্সট বার ইলেকশনে যেতে পারবে না, এরকম কোনো কথা নেই। অর্থাৎ এনি নাম্বার অফ টাইমস তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে পারেন। কিন্তু একটি কনভেনশনাল একটি সিস্টেম তৈরি হয়ে গেছে যে একের বেশি যাতে না হয়। ক্লিয়ার? অর্থাৎ মিনিমাম যাতে একবার এবং ম্যাক্সিমাম একবারই যাতে কেউ একজন প্রেসিডেন্ট হিসেবে তিনি থাকেন, এটি কনভেনশন তৈরি হয়েছে। যদিও এরকম কোনো কিছু লেখা নেই ইন্ডিয়ান কনস্টিটিউশন। যদিও আর্টিকেল 46 যখন ড্রাফট হচ্ছিল ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেই ড্রাফটের টাইমে আর্টিকেল 46 এ একটি আর্টিকেল ছিল যেখানে বলা হয়েছিল যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার একবারই অর্থাৎ 5 বছরের জন্য তিনি প্রেসিডেন্ট হিসেবে থাকবেন। নেক্সট বার তিনি রি-ইলেকশনে তিনি ইলেক্টেড হতে পারবেন না, এরকম বলা ছিল। বাট এই আর্টিকেল 46 কে পরে রিমুভ করে দেওয়া হয়।
নেক্সট আছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লাইফ অফ অ্যান অর্ডিন্যান্স প্রমলগেটেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এখানে যেটি বলা হয়েছে যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যখন কোনো অর্ডিন্যান্স তিনি পাস করেন সেটি ম্যাক্সিমাম কতদিনের জন্য সেটি কাজ করে। দেখো প্রথমত প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর্ডিন্যান্স কখন প্রমলগেট করেন বা অর্ডিন্যান্স আ বা কোনো ল তিনি কখন নিজে পাস করেন দেখো তিনি নিজে সেটিকে প্রমলগেট করেন। ঠিক আছে? মানে কি? মানে হচ্ছে যখন লোকসভা বা রাজ্যসভা সেশন থাকে না, সেই সময় যদি কোনো সেটি যদি আসতে হয়, তাহলে প্রেসিডেন্ট তিনি ডাইরেক্টলি তিনি সেটিকে নিয়ে আসেন এবং সেটি ৬ মাসের জন্য কাজ করে। আর আমরা জানি যে একটি সেশন থেকে আরেকটি সেশন ৬ মাস মিনিমাম গ্যাপ থাকতে পারে। তো স্বাভাবিকভাবে যখন নতুন আরেকটি সেশনে নতুন আ পার্লামেন্ট যখন শুরু হয়, তখন ৬ সপ্তাহের মধ্যে সেই অর্ডিন্যান্সকে একটি হিসেবে রূপান্তরিত করতে হয়। তাহলে ৬ মাস ৬ উইক বা আমরা বলতে পারবো 6 মান্থস 6 উইকের জন্য মেক্সিমাম একটা অর্ডিন্যান্স কাজ করতে পারে। যেটি প্রেসিডেন্ট নিজে প্রমলগেট করেছেন। নেক্সট, ইন ইন্ডিয়া পলিটিক্যাল পার্টিস আর গিভেন রিকগনিশন বাই, এগুলো খুব সোজা প্রশ্ন বুঝতেই পারছো যে ইন্ডিয়ান পার্টিকে কোনো ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টি তাকে রিকগনিশন কে দেয় বা কে করে সেটি হচ্ছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন কখন তৈরি করা হয়েছে? 25th অফ জান 25th অফ জানুয়ারি 1950 তে। ক্লিয়ার? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তৈরি হয়েছে এবং এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পলিটিক্যাল পার্টিসকে রিকগনাইজ করে। নেক্সট, ইন হুইচ কেস দ্য সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট দ্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দ্যাট টেকস অ্যাওয়ে অর আরবিট আরবিট abridge fundamental right conferred by part 3 is void। এখানে যেটি বলা হয়েছে যে ইন হুইচ কেস সুপ্রিম কোর্টের কোন কেসের মাধ্যমে বলা হয়েছে অ্যামেন্ডমেন্ট, যে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ কোনো একটি অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে এবং সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ফান্ডামেন্টাল রাইটসকে তুলে নেওয়া হচ্ছে বা খর্ব করা হচ্ছে। এরকম যদি কোনো বা আইন পাস করানোর চেষ্টা হয় তো সেটি নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। নাল অ্যান্ড ভয়েড মানে কি বা ভয়েড মানে কি? সেটি খারিজ হয়ে যাবে। সেটি পাস হবে না। এটি কোন কেসে বলা হয়েছিল? এটি গোলকনাথ ভার্সাস স্টেট অফ পাঞ্জাব 1967 এ বলা হয়েছিল। নেক্সট, হুইচ কমিটি রেকমেন্ডেড কনস্টিটিউশনাল স্ট্যাটাস টু পঞ্চায়েত। এখানে যেটি বলা আছে যে আচ্ছা, এখানে যেটি বলা আছে যে আ কনস্টিটিউশন কনস্টিটিউশনাল স্ট্যাটাস পঞ্চায়েতকে দেওয়া উচিত। এটি কোন কমিটি সেটি রেকমেন্ড করেছিল? সেটি কি? সেটি হচ্ছে এল.এম. সিংভি কমিটি। এল.এম. সিংভি কমিটি অ্যাপয়েন্ট করা হয়েছিল কখন? 1986 এবং আমরা পরবর্তী ক্ষেত্রে জানি যে এই 1986 এর পর 1992 সেটি পঞ্চায়েতকে কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়া হয় 73rd নাম্বার অ্যামেন্ডমেন্ট অনুযায়ী, 73rd নাম্বার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী। নেক্সট, ফর দ্য মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট ইন ইন্ডিয়া হু ডিটারমাইন্স দ্য স্যালারিজ অ্যান্ড অ্যালোয়েন্সেস ফ্রম টাইম টু টাইম। দেখো মেম্বার্স অফ পার্লামেন্ট যারা এমপি রয়েছেন তাদের যে স্যালারিজ অ্যান্ড অ্যালোয়েন্সেস যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় এটি কে ঠিক করে? এটি পার্লামেন্ট অফ ইন্ডিয়া ঠিক করে। নেক্সট, হু অ্যাক্টস অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া when neither the president or the vice president is available। দেখো এখানে যেটি বলা আছে যে প্রেসিডেন্ট যখন থাকবেন না এবং প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট যখন দুজনেই থাকবেন না কোনো কারণে, তখন প্রেসিডেন্ট হিসেবে কে কাজ করবেন? কে কাজ করবেন? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এরকম একটি সিচুয়েশন হয়েছিল যে তোমরা জানো যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যখন জাকির হোসেন ছিলেন, জাকির হোসেন যখন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ছিলেন তিনি 1969 এর ৩ মেতে মারা যান। অর্থাৎ তিনি তার প্রেসিডেন্টশিপ সেই চলাকালীন তিনি মারা যান। আর সেই সময় ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন? ভাইস প্রেসিডেন্ট ভিপি ছিলেন ভিবি গিরি। ভিবি গিরি ভিবি গিরি তিনি ভাইস প্রেসিডেন্ট। সেখান থেকে তিনি রিজাইন দেন। কেন রিজাইন দেন? কারণ তিনি প্রেসিডেন্ট হবেন, সেই ইলেকশনে পার্টিসিপেট করবেন তাই। এখন প্রেসিডেন্টও নেই, ভাইস প্রেসিডেন্টও নেই। সেই সময় হিদায়তুল্লাহ তিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি তখন স্বাভাবিকভাবে প্রেসিডেন্ট হিসেবে কাজ করেন। প্রেসিডেন্ট হিসেবে কাজ করেন। ক্লিয়ার? তাহলে তিনি কে? তিনি হচ্ছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং রিটস মিনস টু বি ইনফর্মড। আমরা জানি যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 32 আর আর্টিকেল 2 to 6 অনুযায়ী সুপ্রিম কোর্ট আর হাই কোর্ট রিটস ইউজ করতে পারে। সেই রিটস এর মধ্যে কি রয়েছে? তোমরা জানো যে হিভিয়াস কর্পাস ম্যান্ডামাস সাসিওরারাই প্রহিবিশন কোয়ারেন্ট এই সমস্ত কিছু রয়েছে। এখন এগুলো নিয়ে অনেকবার অনেক ক্লাসে আমরা অনেক আলোচনা করেছি। এখানে যেটি স্পেসিফিক্যালি বলেছে সেটা যে টু বি ইনফর্মড। এই টু বি ইনফর্মড এটি কোন রিটের মাধ্যমে বোঝায়? সেটি হচ্ছে সাসিওরারাই। টু বি ইনফর্মড মানে কি? মানে হচ্ছে একটি রিট যেখানে হায়ার কোর্ট লোয়ার কোর্টকে বলে বা ট্রাইব্যুনালসকে বলে যে লোয়ার কোর্টে যে কেস চলছে সেই কেসকে উপরের কোর্টে রিপোর্ট করতে। এটি হচ্ছে টু বি ইনফর্মড অথবা সাসিওরারাই। এটি ল্যাটিন ওয়ার্ড
ওকে, তাহলে to be informed কি Sachiv Rai. Next আছে choose the case in which the Supreme Court by a majority ruled that Parliament could amend any part of the Constitution of India but it could not alter or destroy the basic structure of the Constitution. একদম প্রথমে বলেছিলাম যে বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশনের কনসেপ্ট আমরা কোথায় দেখতে পাই? কেশবানন্দ ভারত কেস 1973 তে, যেখানে বেসিক স্ট্রাকচার ডক্ট্রাইন, অর্থাৎ আগেই বললাম যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের অনেক অনেক জায়গা রয়েছে যেগুলো অবশ্যই অ্যামেন্ডমেন্ট করা যাবে, কিন্তু বেসিক স্ট্রাকচারকে একদম ঠিক রাখতে হবে। যেমন প্রিয়াম্বল হাত দেওয়া যাবে না। অবশ্যই কিছু চেঞ্জেস আনা যাবে, কিন্তু এমন না যে প্রিয়াম্বলকে তুলে দেওয়া হলো, এরকম কিছু করা যাবে না। নেক্সট, দ্য স্টেট ওয়ার রেকগনাইজড ইন দ্য ইয়ার অফ 1956 মেইনলি অন দ্য বেসিস অফ হুইচ ক্রাইটেরিয়া। এখানে যেটি বলা হয়েছে যে স্টেট রিঅর্গানাইজেশন 1956 অনুযায়ী কেন এবং কিসের মাধ্যমে হয়েছিল। আচ্ছা, তোমরা খুব ভালোভাবে জানো যে এই 1956 এর আগে 1952 তে পট্টভি শ্রীরামালু তিনি মাদ্রাস স্টেট থেকে তেলেগু স্টেট আলাদা করে সেটিকে একটি আলাদা রাজ্য করতে চেয়েছিলেন এবং তার জন্য অনশন শুরু করেছিলেন এবং শেষ পর্যন্ত এই পট্টি শ্রীরামালু তিনি মারা যান। অনশন করতে করতে তিনি মারা যান এবং স্বাভাবিকভাবে সেটি একটি ভায়োলেন্ট একটি আন্দোলন, সেটি ভায়োলেন্ট একটি আন্দোলনে সেটি পরিবর্তিত হয়। ঠিক আছে, তাহলে 1952 এর যে অনশন হয়েছিল তার পরে স্বাভাবিকভাবে গভর্নমেন্টকে একটি কমিটি বা একটি কমিশন সেটি এস্টাবলিশ করতে বাধ্য হয়। সেটি কি? সেটি হচ্ছে ফজল আলী কমিশন 1953 তে এটি তৈরি করতে বাধ্য হয়। এই ফজল আলী কমিশন শেষ পর্যন্ত রেকমেন্ড করতে বাধ্য হয় যে ভাষার ভিত্তিতেই রাজ্যগুলিকে আলাদা আলাদাভাবে ভাগ করে দেওয়া উচিত। আর তার জন্য আমরা 1956 এর প্রথম যেই বিভাজন, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ যেই মাদ্রাস স্টেট থেকে বেরিয়ে আসা, সেটা আমরা দেখতে পাই কত 1956 এ স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট। ক্লিয়ার? তাহলে ভাষার ভিত্তিতে, অর্থাৎ লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল ইউনিফর্মিটির ভিত্তিতে স্টেটকে ভাগ করা যাবে, এটি বলা হয়েছিল 1956 অনুযায়ী। Which article provides for the procedure in parliament with respect to estimates? Estimates অর্থাৎ বাজেটের যে এস্টিমেটস হয়, এস্টিমেট এক্সপেন্ডিচার অর্থাৎ খরচ করার যে এস্টিমেট, সেটি আমরা কত নম্বর আর্টিকেলে দেখতে পাই? এটি আমরা দেখতে পাই আর্টিকেল 113। এটি আর্টিকেল 113 তে দেখতে পাই। আচ্ছা, দ্য ফার্স্ট উম্যান গভর্নর অফ আ স্টেট ইন ফ্রি ইন্ডিয়া। আমাদের দেশের প্রথম যিনি গভর্নর কোনো একটি স্টেটে ছিলেন, তিনি কে? তিনি হচ্ছেন মিসেস সরোজিনী নাইডু। তিনি উত্তরপ্রদেশের অর্থাৎ অর্থাৎ ইউপির, ওকে, যদিও সেই সময় সেন্ট্রাল প্রভিন্স নাম ছিল, সেই সময় 1947 অগস্ট 1947 মানে ভারত স্বাধীন হয়ে যখন 15th অগস্ট, সেই সময় থেকে 1949 পর্যন্ত তিনি একজন গভর্নর ছিলেন। আবার উত্তরপ্রদেশে সুচেতা কৃপালানি তিনি প্রথম ফিমেল চিফ মিনিস্টার হিসেবে 1963 থেকে 1964 পর্যন্ত কাজ করেন। অর্থাৎ প্রথম যিনি মহিলা চিফ মিনিস্টার ছিলেন তিনি ছিলেন সুচেতা কৃপালিনী। কোথায়? উত্তরপ্রদেশে। আবার উত্তরপ্রদেশের প্রথম ফার্স্ট ওম্যান গভর্নর তিনি কে? তিনি হচ্ছেন মিসেস সরোজিনী নাইডু। নেক্সট, হু অ্যাডমিনিস্ট্রেটস দ্য ওথ অফ দ্য অফিস টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বিফোর হি এন্টার্স আপন দ্য অফিস। এখানে যেটি বলা আছে যে প্রেসিডেন্ট তিনি যখন তার যে সিট সেখানে তিনি বসেন, তার আগে ওথ নিতে হয়। একটু আগে বললাম 3rd নাম্বার শিডিউল অনুযায়ী। হ্যাঁ, তার ওথ কে নেন? তিনি কে? তিনি হচ্ছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এটি কোথায় বলা আছে? এটি বলা আছে আর্টিকেল 60। আর্টিকেল 60 তে বলা আছে যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ওথ কার মাধ্যমে হবে? তিনি হচ্ছেন চিফ জাস্টিস। নেক্সট আছে হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন এম্পাওয়ার্স দ্য প্রেসিডেন্ট টু অ্যাপয়েন্ট আ কমিশন টু ইনভেস্টিগেট দ্য কন্ডিশন অফ দ্য ব্যাকওয়ার্ড ক্লাসেস ইন জেনারেল অ্যান্ড সাজেস্টিভ অ্যামেলিওরেটিভ মেজার্স। এখানে যেটি বলা আছে যে ব্যাকওয়ার্ড ক্লাসের যে সমস্যা সমাধান এবং তার যে সমস্ত কিছু ইনভেস্টিগেশন করা, এই সমস্ত কিছু দেখার জন্য একটি কমিশন তৈরি করতে পারবে, এটি প্রেসিডেন্টের মাধ্যমে হবে, অ্যাপয়েন্ট করবেন। এটি কোন আর্টিকেলে বলা আছে? এটি বলা আছে আর্টিকেল 340। ওকে, আর্টিকেল 340। ইউনিয়ন টেরিটরি ইজ অ্যাডমিনিস্ট্রেটেড বাই। তোমরা জানো যে ইউনিয়ন টেরিটরিতে সাধারণত দিল্লি আর পুদুচেরি ছাড়া সেখানে কোনো সিএম থাকে না, কিন্তু সেখানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া থ্রু অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ প্রেসিডেন্ট সেখানে ইউনিয়ন টেরিটরিতে একজন অ্যাডমিনিস্ট্রেটর, যাকে আমরা লেফটেন্যান্ট গভর্নর বলি, তার মাধ্যমে পরিচালনা করেন। এটি কোথায় বলা আছে? এটি বলা আছে আর্টিকেল 239। নেক্সট, who administers the oath of the office to the President of India before he enters
দ্য অফিস। আচ্ছা, সেম প্রশ্ন ২-৩ বার করে একই জিনিস বারবার চলে এসেছে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ওথ কার মাধ্যমে হয়? সেটি হচ্ছে চিফ জাস্টিস। নেক্সট আছে দ্য মেম্বার্স অফ দ্য ইলেকশন কমিশন ইন দ্য সেন্টার আর অ্যাপয়েন্টেড বাই। আমরা জানি যে ইলেকশন কমিশন, এই ইলেকশন কমিশনের যারা মেম্বার হন তাদেরকে কে অ্যাপয়েন্ট দেন? তিনি হচ্ছেন অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। হুইচ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মেড, তোমরা বুঝতেই পারছো যে কোয়েশ্চেন কতটা সোজা। মানে আগের যে অন্যান্য বছরের যে কোয়েশ্চেন তার থেকে ২০২৩ এর প্রশ্ন কতটা সোজা দেখেই বোঝা যাচ্ছে। একদম যাকে বলে সেরকম জটিল কিছুই নেই। আচ্ছা, এখানে কি আছে? হুইচ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মেড সিকিম আ ফুল ফ্লেজড স্টেট। আমরা জানি যে সিকিম, সিকিম একটি অ্যাসোসিয়েটেড স্টেট হিসেবে 35 বা 35th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1974 অনুযায়ী একটি অ্যাসোসিয়েট স্টেট হিসেবে ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়। এখন তার পরের বছর 36th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1975 অনুযায়ী এটিকে স্ক্র্যাপ করে দেওয়া হয় আগের অ্যামেন্ডমেন্টকে, এবং এই যে অ্যাসোসিয়েট স্টেট, এই অ্যাসোসিয়েট স্টেটকে ফুল ফ্লেজ স্টেটে পরিবর্তন করা হয়। অর্থাৎ পূর্ণ একটি স্টেটে এটিকে পরিবর্তন করা হয়। এটি কত? এটি হচ্ছে 36th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1975, which article lays down that laws declared by the Supreme Court would be binding in all courts in India. আচ্ছা, কোন আর্টিকেলের মাধ্যমে বলা আছে যে সুপ্রিম কোর্টের যে আ আ রুল বা ল সেটি অন্যান্য সমস্ত কোর্টের উপর বাইন্ডিং, অর্থাৎ সুপ্রিম কোর্ট যা বলবে সেটি শুনতে বাধ্য হবে। সেটি কত? সেটি আছে আর্টিকেল 141. Which article of the Indian Constitution contains special provisions with regard to the state of Maharashtra? দেখো, স্টেট অফ মহারাষ্ট্র আর গুজরাটের জন্য স্পেশাল যে প্রভিশন সেটি আমরা কোথায় দেখতে পাই? আর্টিকেল 371, যেখানে মহারাষ্ট্রের যে বিদর্ভ আর মারাঠাওয়াড়া যে রিজিয়ন রয়েছে তার যে ডেভেলপমেন্ট এবং স্পেশাল সেফগার্ড ইন্টারেস্ট, কারণ সেখানকার মানুষদের কিছু আলাদা আ দাবি রয়েছে। এই সমস্ত কিছুর জন্য স্পেশাল প্রভিশন দেওয়া হয়েছে। সেটি কত? সেটি হচ্ছে আর্টিকেল 371. নেক্সট আছে হুইচ অ্যাক্ট গ্র্যান্টেড স্টেটহুড টু অরুণাচল প্রদেশ। আমরা জানি যে অরুণাচল প্রদেশ একসময় ছিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, এবং পরবর্তী ক্ষেত্রে 1987 এর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী এটিকে আমরা অরুণাচল প্রদেশ স্টেট হিসেবে 25 নম্বর স্টেট হিসেবে 24 নম্বর স্টেট হিসেবে এটিকে ইনক্লুড করতে দেখি ইন্ডিয়ার মধ্যে। ওকে, নেক্সট হুইচ কনস্টিটিউশনাল আর্টিকেল লেস ডাউন দ্য প্রভিশন ফর দ্য ন্যাশনাল কমিশন ফর এশিয়ান এসটি। প্রথমত ন্যাশনাল কমিশন ফর এশিয়ান এসটি একসঙ্গে নেই, অর্থাৎ ন্যাশনাল কমিশন ফর এশিয়ান এসটি যেটা আগে ছিল আর্টিকেল 338 অনুযায়ী, সেটি পরবর্তী ক্ষেত্রে আমরা সেটিকে ভাগ হয়ে যেতে দেখি কততে? 89th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2003 তে এটি ভাগ হয়ে কি হয়ে যায়? 338 এবং 338 এ। আর্টিকেল 338 অনুযায়ী কি তৈরি হয়? ন্যাশনাল কমিশন ফর এসসি। আর্টিকেল 338 অনুযায়ী তৈরি হয় ন্যাশনাল কমিশন ফর এসসি। বাট এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে আমরা সিম্পল ভাবে বলব যে আর্টিকেল 338 অনুযায়ী ন্যাশনাল কমিশন ফর এসসি অ্যান্ড এসটি রয়েছে, যদি একসঙ্গে নয়, দুটো আলাদা এখন হয়ে গিয়েছে। নেক্সট, which constitutional amendment shifted subjects like education from state list to concurrent list? আগেই বললাম যে মিনি কনস্টিটিউশন অর্থাৎ 42nd যে অ্যামেন্ডমেন্ট এসেছিল অ্যাট দ্য টাইম অফ ইন্দিরা গান্ধী 1976 এ, সেই সময় বেশ কিছু কন্ট্রোভার্সিয়াল স্টেপ তিনি নিয়েছিলেন, এবং তারই সাথে একটি ছিল এডুকেশন আগে ছিল স্টেট লিস্ট, তার আন্ডারে সেটিকে স্টেট লিস্ট থেকে তিনি কনকারেন্ট লিস্টে নিয়ে চলে যান, অর্থাৎ সেখানে স্টেট গভর্নমেন্ট এবং ইউনিয়ন গভর্নমেন্ট একসাথে সেখানে ল বানাতে পারবে, এবং সেটি অবশ্যই একটি একটি প্রবলেম সৃষ্টি করে। তো এখানে যেটি আছে যে স্টেট লিস্টে কনকারেন্ট লিস্টে এডুকেশনকে কখন নিয়ে যাওয়া হয়? 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976. হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিস আর প্রোভাইডেড বাই দ্য কনস্টিটিউশন? একটু আগে বললাম যে অরিজিনাল ইন্ডিয়ান কনস্টিটিউশনে টোটাল 10টি ছিল ফান্ডামেন্টাল ডিউটিস, পরে 11টি ফান্ডামেন্টাল ডিউটিস ইনক্লুড করা হয়। ওকে, নেক্সট আছে ফ্রম হুইচ কান্ট্রি ওয়াজ দ্য আইডিয়া অফ কনকারেন্ট লিস্ট বরোড? কনকারেন্ট লিস্ট একই প্রশ্ন আবার অস্ট্রেলিয়া থেকে আমরা বড় করেছি। ওকে, অস্ট্রেলিয়া থেকে বড় করেছি। নেক্সট, হুইচ হাইকোর্ট ওয়াজ এস্টাবলিশড অন 1st জানুয়ারি 2019? দেখো, এখানে যেটি বলা আছে যে 1st জানুয়ারি 2019 এ কোন হাইকোর্ট তৈরি করা হয়েছে। আমরা জানি যে 2014 সালে অন্ধ্রপ্রদেশ সেটি ভেঙে তৈরি হয়ে যায় অন্ধ্রপ্রদেশ রিঅর্গানাইজেশন অ্যাক্ট অনুযায়ী, সেখানে তেলেঙ্গানা তৈরি হয়, তেলেঙ্গানা স্টেট, এবং তেলেঙ্গানার যেটি হাইকোর্ট, সেই তেলেঙ্গানা হাইকোর্ট কি? সেটি অরিজিনালি অন্ধ্রপ্রদেশের যখন একসাথে ছিল তখন হাইকোর্ট ছিল, এবং যখন ভাগ হয়ে যায় তারপরে তেলেঙ্গানা হাইকোর্ট যেমন আবার নতুনভাবে শুরু হয়, তেমনি অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট অমরাবতীতে যেটি অন্ধ্রপ্রদেশে আছে সেটি শুরু হয়। এখানে অপশনগুলোর মধ্যে আমরা বলতে পারবো যে তেলেঙ্গানা হাইকোর্ট সেটি শুরু হয় কত? 1st জানুয়ারি 2019 এ।
দ্য প্রেসিডেন্ট নমিনেটস 12 মেম্বার্স অফ দ্য রাজ্যসভা অ্যাকর্ডিং টু, আমরা জানি যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 80 অনুযায়ী রাজ্যসভাতে 12 জন নমিনেটেড মেম্বার থাকে। আর সেই নমিনেটেড মেম্বার কে নমিনেট করেন? প্রেসিডেন্ট। তাদেরকে কোথা থেকে তাদেরকে নমিনেট করা হয়? তারা তাদের বিভিন্ন যে ফিল্ড, অর্থাৎ সায়েন্স, আর্টস, লিটারেচার এবং সোশ্যাল সার্ভিস, সেখান থেকে তাদেরকে নমিনেট করা হয়, যাতে তাদের যে স্পেশালিটি রয়েছে, তাদের যে নলেজ রয়েছে, সেই নলেজকে রাজ্যসভায় তারা সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। ক্লিয়ার? নেক্সট আছে, which one of the following high courts has the territorial jurisdictions over আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস? আমরা জানি যে কলকাতা হাইকোর্ট, এই কলকাতা হাইকোর্ট যখন তৈরি হয়েছিল তখন ওল্ডেস্ট হাইকোর্ট হিসেবে ইন্ডিয়াতে তৈরি হয়েছিল 1862-তে, এবং কলকাতা হাইকোর্টে যে এক্সটেনশন অফ জিউরিসডিকশনস 1953 অ্যাক্ট, সেই অনুযায়ী বলা হয় কলকাতা হাইকোর্টের জিউরিসডিকশনস ওয়েস্ট বেঙ্গলে যেমন থাকবে, তার সঙ্গে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডেও থাকবে। ওকে, তাহলে আমরা বলতে পারবো যে আন্দামান নিকোবরের যে জিউরিসডিকশন সেটি কোন হাইকোর্টে? সেটি হচ্ছে কলকাতা হাইকোর্টের, সেটি কলকাতা হাইকোর্ট বা ক্যালকাটা হাইকোর্ট। নেক্সট, দ্য 100th অ্যামেন্ডমেন্ট ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস, দেখো 100 নম্বর যে ইন্ডিয়ান কনস্টিটিউশন হয়েছিল তার মাধ্যমে কি হয়েছিল? তার মাধ্যমে অ্যাকুইজিশন অফ টেরিটরিজ বাই ইন্ডিয়ান ট্রান্সফার অফ সার্টেন টেরিটরিজ টু বাংলাদেশ। মানে কি? মানে হচ্ছে আমরা জানি যে একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ছিটমহলের সমস্যা ছিল, অর্থাৎ বাংলাদেশে এরিয়ার মধ্যে আমাদের ইন্ডিয়ার কিছু ছিটমহল সেগুলো ছিল। সিমিলার বাংলাদেশের কিছু এরিয়া সেগুলো ইন্ডিয়ার মধ্যে ছিল। এই যে টেরিটোরিয়াল ট্রান্সফার, এই টেরিটোরিয়াল ট্রান্সফার আমরা 100 নাম্বার অ্যামেন্ডমেন্ট যেটি এসেছিল 2015 নরেন্দ্র মোদী গভর্নমেন্ট সরকার যখন প্রথম 2014 সালে তিনি এসেছিলেন, তার পরে এটি এটি আ এটি এটি সাকসেসফুল ভাবে এটি ট্রান্সফার হয়ে যায়, এবং ইন্ডিয়া 51 এনক্লেভস অর্থাৎ ছিটমহল বাংলাদেশ থেকে পায়। আর বাংলাদেশ কতগুলো পায়? 111টি। অর্থাৎ ইন্ডিয়ার কাছে ফিরে আসে 51, আর বাংলাদেশের কাছে কতগুলো যায়? ইন্ডিয়া থেকে 111টি। নেক্সট, as per the Constitution of India, the Legislative Assembly of the state consists of not more than 500 and not less than 60, but which one of the following states has 32 members? এখানে যেটি বলা আছে যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আমরা জানি যে কোনো একটা স্টেটের ম্যাক্সিমাম মেম্বার 500 হতে হবে এবং মিনিমাম মেম্বার 60 হতে হবে। কিন্তু এখানে যেটি বলা আছে যে কোন স্টেটের মেম্বার বা যাকে বলে এমএলএ, তারা 32। সেটি কত? সেটি কি? সেটি হচ্ছে সিকিম। সিকিমের লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে মাত্র 32 জন মেম্বার রয়েছে। নেক্সট, which among the following languages was included in the 8th schedule by the Constitution for 21st Amendment Bill on 10th April 1967? একটু আগে যখন বললাম যে ল্যাঙ্গুয়েজগুলো যখন অ্যাড করা হয়েছিল, প্রথম যেটি অ্যাড করা হয়েছিল 1967 10th এপ্রিলে, সেটি কি? সেটি হচ্ছে সিন্ধি। সেটি হচ্ছে সিন্ধি। ওকে, সেটি হচ্ছে সিন্ধি। একটু আগে বললাম যে অরিজিনাল কনস্টিটিউশনে টোটাল 14টি আমাদের ল্যাঙ্গুয়েজ ছিল, পরে আরো অ্যাড করে এখন আমাদের টোটাল 22টি ল্যাঙ্গুয়েজ আছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। A bill cannot become an act of parliament in India unless and until, দেখো আমরা জানি যে কোনো একটা বিল সেটি যখন পার্লামেন্টে পেশ করা হয় সেটি ততক্ষণ পর্যন্ত অ্যাক্ট হবে না যতক্ষণ রাজ্যসভা এবং লোকসভা সেটিকে পাস করবে, এবং তারপরে আল্টিমেটলি প্রেসিডেন্টকে সেখানে অ্যাসেন্ট করতে হবে, অর্থাৎ সম্মতি জানাতে হবে। ক্লিয়ার? তাহলে সম্মতি জানানো পর্যন্ত, অর্থাৎ প্রেসিডেন্ট যতক্ষণ অ্যাসেন্ট না দিচ্ছেন ততক্ষণ কোনো একটি বিল, সে বিল অ্যাক্টে পরিণত হবে না। তাহলে বিল থেকে অ্যাক্ট হতে গেলে প্রেসিডেন্টের অ্যাসেন্ট লাগবে। ডক্টরাইন অফ প্লেজার্স ওয়াজ ইন্ট্রোডিউসড ইন, ডক্টরাইন অফ প্লেজার মানে কি? আমরা জানি যে প্রেসিডেন্টের প্লেজারে যেমন পিএসসির যারা মেম্বার রয়েছে বা ইউপিএসসির যারা মেম্বার রয়েছে, এই ধরনের যে কনসেপ্ট সেটিকে বলা হয় ডক্টরাইন অফ প্লেজার। অর্থাৎ প্রেসিডেন্ট যখন খুশি বা যখন ইচ্ছে তিনি চাইবেন তখন তাদেরকে রিমুভ করতে পারবে। তো সেটি কত? সেটি হচ্ছে আর্টিকেল 310। এই আর্টিকেল 310 এ বলা আছে ডক্টরাইন অফ প্লেজারের কথা। নেক্সট আছে দ্য রাইট টু প্রপার্টি ওয়াজ ড্রপড ফ্রম দ্য লিস্ট অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস বাই, দেখো অরিজিনাল কনস্টিটিউশনে আমরা যদি দেখি তাহলে আর্টিকেল 31 আর আর্টিকেল 19(1)(f) এই অনুযায়ী ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে কি ছিল? এই রাইট টু প্রপার্টি। কিন্তু 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 এট দ্য টাইম অফ মোরারজি দেশাই গভর্নমেন্ট যখন এসেছিল, সেই সময় অ্যামেন্ডমেন্ট আসে। এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে রাইট টু প্রপার্টি এটিকে ট্রান্সফার করে দেওয়া হয় কততে? 300A আর্টিকেলে ট্রান্সফার করে দেওয়া হয়, এবং এটি একটি লিগ্যাল রাইট এই মুহূর্তে। এখন কোনো ফান্ডামেন্টাল রাইট নয়, এটি একটি লিগ্যাল রাইট। এটি কোন অ্যামেন্ডমেন্ট অনুযায়ী করা হয়েছিল? 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, which is the oldest high court established in India
একই প্রশ্ন নানানভাবে একই জিনিস বারবার আসছে। একটু আগে বললাম যে কলকাতা হাইকোর্ট বা ক্যালকাটা হাইকোর্ট সেটি প্রথম 1862 তে প্রথম আসে। এরপরে কি আসে? এরপরে যেই হাইকোর্ট আসে সেটি হচ্ছে মাদ্রাজ। আর তারপরে আসে বম্বে। ক্লিয়ার? বম্বে, বম্বে। ওকে? সবগুলোই 1862 তে আসে। জাস্ট কয়েক মাসের ব্যবধান। 1862 নেক্সট। Who was elected as the permanent president of the Constituent Assembly? Constituent Assembly permanent president কে নির্বাচিত হয়? আমরা জানি যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে কনস্টিটিউশন মেকানিজম এবং তার যে সমস্ত কিছু আ আ ড্রাফট বা সেগুলোর যে খসড়া এবং পুরো যে প্রসেস সেটি কার মাধ্যমে হয়েছিল? সেটি হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মাধ্যমে। আর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এটি প্রথম যে অধিবেশন সেটি হয়েছিল 9th অফ ডিসেম্বর 1946 এ। ক্লিয়ার? এই 9th অফ ডিসেম্বর 1946 থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত যিনি ছিলেন প্রেসিডেন্ট হিসেবে তিনি কে? তিনি হচ্ছেন ডক্টর সচিদানন্দ সিনহা। ডক্টর সচিদানন্দ সিনহা তিনি ছিলেন কি ইন্টারিম প্রেসিডেন্ট। তাহলে ডক্টর সচিদানন্দ সিনহা যখন ইন্টারিম প্রেসিডেন্ট ছিলেন এই 11 ডিসেম্বর 1946 এ ইলেকশন হয় এবং তার মাধ্যমে ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি পার্মানেন্ট প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে তাকে নিযুক্ত করা হয়। তাহলে ডক্টর সচিদানন্দ সিনহা তিনি ছিলেন ইন্টারিম প্রেসিডেন্ট ফার্স্ট। তিনি এই কয়েকদিনের জন্য ছিলেন, ২-৩ দিনের জন্য এবং তারপরে আমরা পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসেবে 11 তারিখে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে আসতে দেখি। নেক্সট, হুইচ রাইট ওয়াজ নট টেকেন ফ্রম দ্য ব্রিটিশ কনস্টিটিউশন ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে কোনটি ব্রিটিশ কনস্টিটিউশন থেকে আমরা নিইনি। দেখো আমরা জানি যে ফ্রিডম অফ প্রেস, রাইট টু ভোট, এডুকেশনাল রাইট, এখানে যে একটি দেখতে পাচ্ছ যে ফান্ডামেন্টাল রাইটস, এই ফান্ডামেন্টাল রাইটস এটি ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়নি। ফান্ডামেন্টাল রাইটস এটি আমরা ইউএস বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার যে কনস্টিটিউশন সেখান থেকে নিয়েছি। আর ফান্ডামেন্টাল রাইটস কোথায় আমরা দেখতে পাই? আমরা আমাদের পার্ট 3 আর্টিকেল 12 থেকে 35 এর মধ্যে আমরা ফান্ডামেন্টাল রাইটস দেখতে পাই। The original Constitution of India had how many articles and schedules? Original Indian Constitution total 395 articles আর এর schedules ছিল একই প্রশ্ন বারবার আসছে। নেক্সট আছে in India the concept of single citizenship is adopted from. Single citizenship এর যে কনসেপ্ট সেটি আমরা ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নিয়েছি কারণ আমরা জানি যে ইউএস এর যে কনস্টিটিউশন আছে সেই ইউএস এর কনস্টিটিউশনে কি আছে? সেই ইউএস এর কনস্টিটিউশনে যে স্টেটগুলো রয়েছে তাদের একটি আলাদা সিটিজেনশিপ রয়েছে এবং দেশের একটি আলাদা সিটিজেনশিপ রয়েছে। অর্থাৎ ২ বা ডুয়াল সিটিজেনশিপ আমরা দেখতে পাই। ইভেন অন্য দেশের সিটিজেনশিপও নিয়ে রাখতে পারে। বাট আমাদের দেশের যে সিটিজেনশিপ সেটি হচ্ছে শুধুমাত্র ইন্ডিয়ার সিটিজেনশিপ। কোনো রকম স্টেটের আমরা সিটিজেনশিপ দেখতে পাই না। ক্লিয়ার? আর এই কনসেপ্ট আমরা ব্রিটিশ কনস্টিটিউশন দেখতে পাই। তাহলে আমরা বলতে পারবো যে ইন ইন্ডিয়া দ্য কনসেপ্ট অফ দ্য সিঙ্গল সিটিজেনশিপ ইজ অ্যাডপ্টেড ফ্রম দ্য ব্রিটিশ কনস্টিটিউশন। ক্লিয়ার? তাহলে ১০০টা প্রশ্ন শেষ হলো। নেক্সট ইকোনমির ক্লাস নিয়ে দেখা হচ্ছে।